হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারিত গুরুকুল। তো আজকে থেকে আমাদের আরআরবি গ্রুপ ডির 50টা ম্যাথের একটা নতুন করে সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজটাতে প্রতিটা ক্লাসে আমাদের 50টা করে ম্যাথ থাকবে, যেগুলো তোমাদের গ্রুপ ডির কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর কিছু আমাদের প্র্যাকটিস সেট নিজেদের তৈরি করা থাকবে, যেগুলো তোমাদের গ্রুপ ডিতে আসতে পারে। ঠিক আছে। লাইভ ক্লাস আমাদের গ্রুপ ডি আর এনটিপিসি লাইভ ক্লাস আমরা আলাদা করে কন্ডাক্ট করব। এগুলো তোমাদের রেকর্ডেড ক্লাস আপলোড করা হবে, হয়তো উইকলি একটা বেসিসে বা মান্থলি হয়তো 3-4টে বেসিসে আমরা আপলোড করার চেষ্টা করবো। ঠিক আছে। এটা তোমাদের পুরো রেকর্ডেড ক্লাস হবে, আর যেটা লাইভ ক্লাস হচ্ছে সেটা আলাদা আলাদাভাবেই লাইভ ক্লাস হবে। ওকে। এটা শুধু একবারে তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা 50টা করে কোশ্চেন আপলোড করা শুরু করছি। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 30 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকার প্রতি কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা পার কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়। প্রথম লাইনটা ইগনোর করো, পরের লাইনটা দেখো। যদি এত টাকায় আমি বিক্রি করি তাহলে আমার 20% লাভ হয়, তাহলে মিশ্রিত যে চিনিটা আমি পাচ্ছি তার দাম নিশ্চয়ই এটা না। তাহলে তার দামটা কত হবে? সাপোজ আমি যদি ধরে নিই তার দামটা আমার X টাকা হচ্ছে, মিশ্রিত যে চিনিটা তৈরি হচ্ছে তার দাম যদি আমার X টাকা হয়, তার উপর 20% লাভ, তাহলে X টাকা আমার মিশ্রিত চিনির দাম। 20% লাভ মানে কি, X এর যদি আমি 120% করি, সেটাই আমার এই 43.2 টাকা হবে। 20 বা 2 টাকা সেম। X টাকাটা আমাদের চিহ্নিত মূল্য, তার মধ্যে 20% লাভ করছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? X টাকার 120%, 20 দিয়ে কাটলে 6, 20 দিয়ে কাটলে 5, তাহলে X সমান সমান 43.2 ইন্টু 5 বাই 6, দশমিকটা তুলে দিলে নিচে 10, 6 দিয়ে কাটলে 4 6 24, 6টা 48, 6 42, 42 আর কত 12, 6 দুগুণি 12, 5 দিয়ে করলে 5 দুগুণি 10, 2 দিয়ে করলে 36 দুগুণি 72, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 36। মানে মিশ্রিত যে চিনিটা তার পরিমাণ মানে তার যে টাকাটা সেটা 36 টাকা পার কেজি হলো। এবার আমরা ইউজ করব অ্যালিগেশন পদ্ধতি। 30 টাকার চিনি আছে, আবার 40 টাকার চিনি আছে, আমি মিশিয়ে যে মিশ্রিত চিনি পেলাম তার দাম 36 টাকা হলো, তাহলে অ্যালিগেশন কি অনুপাতে মিশাবো? 40 থেকে মাইনাস করলে এটা 4, 36 থেকে এটা মাইনাস করলে 6, মানে 4:6, কাটাকাটি করলে 2:3, তাহলে এই অনুপাতে আমি চিনিটাকে মিশ্রিত করব। আচ্ছা, এবার দেখো বলে দিই যে 40 টাকা কেজি দরে চিনি 30 কেজি মিশিয়েছি, তাহলে এই 3 ইউনিট, এই 3 ইউনিটের ভ্যালু 30 কেজি, তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 30 কেজি হয় তাহলে একের ভ্যালু কত? 10 গুণ হচ্ছে একের ভ্যালু 10, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 20। তাহলে 30 টাকা কেজি দরে চিনি আমি কত কেজি চিনি মেশাবো? 20 কেজি চিনি মেশাবো, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। 30 টাকা প্রতি কেজি দরের 20 কেজি চিনির সাথে আমি যদি 40 টাকা প্রতি কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করি, তাহলে অত টাকা বিক্রি করে আমার 20% লাভ হবে। ক্লিয়ার আশা করি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, 45, 315, 240 এর গসাগু নির্ণয় করো। দেখো সিম্পল একটা গসাগু আমরা এটা করতে পারি, এই 45, 315 আর কত 240, কাটাকাটি করবো ফার্স্টে কত 5 দিয়ে, 5 নং 45, 5 6 30, 3 5 15, 5 4 5 20, 5 8 40 হলো। আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9, 3 দুগুণি 6, 3 একে 3, 3 একে 3, 3 6 18, আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে 3 5 কত 15, মানে 3 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা আমাদের গেল বেসিক ফর্মুলা, যেটা আমরা করে আসছি আর কি, কিভাবে গসাগু বের করতে হয়। কিন্তু একটু যদি আমাদের বড় অঙ্ক দিয়ে দেয় তখন কি করব? তখন দেখব কোন দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স আমাদের সব থেকে কম। তাহলে সব থেকে কম দেখো 315 আর 240 মধ্যে ডিফারেন্স আমাদের সব থেকে কম বাকিগুলোর মধ্যে, তাহলে 315 থেকে আমরা 240 ডিফারেন্সটা বের করি, কতটা? 5, 7 আর 4 11, এটা 75। তাহলে এই যে 75 যে ডিফারেন্স বেরোলো, হয় 75 আবার গসাগু হবে, অথবা এর উৎপাদকগুলো আমাদের গসাগু হবে। আচ্ছা, 75 উৎপাদকগুলো কি কি আছে? 3 আছে, 5 আছে, 15 আছে, 25 আছে। এই চারটের মধ্যে যে কোনো আমাদের একটা গসাগু হবে। এবার দেখো 25 যে আমাদের অপশানেই নেই, তাহলে 25 হতে পারে না। এবার আমরা সব থেকে বড়টা 15 দিয়ে চেক করব। 15 দিয়ে কি 45 ভাগ করা যায়? মানে 45টা কি 15 দ্বারা বিভাজ্য? হ্যাঁ বিভাজ্য। 315 কি 45 দ্বারা বিভাজ্য? 315 45 দ্বারা বিভাজ্য। 240, আচ্ছা 15 মানে কি 3 5 15, তাহলে কোনো সংখ্যা 3 দ্বারাও ভাগ যেতে হবে, আবার 5 দ্বারাও ভাগ যেতে হবে। 240 লাস্টে 0 আছে, 5 দ্বারা ভাগ যাবে। আর 240 এর ডিজিটাল সাম করলে কত হয়? 4 আর 2 6, 6টা আমাদের 3 দ্বারা ভাগ যায়, তাহলে অ্যান্সার 240 আমরা 15 দ্বারা ভাগ গেল। একবার অ্যান্সার করতে পারি যে আমাদের 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন, 11,881 এর বর্গমূল নির্ণয় করো। দেখো বর্গমূল তোমরা এরম ভাবেও করতে পারো, 118, তারপরে 81, তাই তো? 81 এরকম লাস্টের দিয়ে দুটো দুটো করে 1 1 কে 1, এইভাবে তোমরা করে দেখতে পারো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে নিও।
আমি দেখো অপশান টেস্ট করব। অপশানে কি আছে, 101 আছে, 111 আছে, 109 আছে, 119 আছে। তার মানে প্রত্যেকটা সংখ্যা 100 থেকে বড় সংখ্যা, 120 থেকে ছোট সংখ্যা, এর মধ্যে আমাদের যে কোনো একটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা সাপোজ আমি যদি 101টাকে ধরে নিই, যদি 101টাকে ধরে নিই যে এটার অ্যান্সার, তাহলে কি হবে, 101-এর থেকে বড় যে সংখ্যাটা, 101-এর থেকে বড় কি 105, তাহলে এটার যদি স্কোয়ার আমরা করি সেটা এই সংখ্যার থেকে বড় আসার কথা। চেক করার নিয়ম বলছে, আমরা কি করে চেক করব, সবসময় আমরা 5-এর ঘর হিসাবে চেক করব, লাস্টে যদি 5 থাকে সেই ঘর হিসাবে চেক করব। 105-এর স্কোয়ার কত, 5 5 25, আর 10 আছে, তাহলে 10 গুণ 10-এর পরের সংখ্যা 11, মানে 110। তাহলে 11,025 হচ্ছে 105-এর স্কোয়ার। আর আমার কোশ্চেনে কি আছে 11,800, তাহলে 11,025 থেকে 11,800 বড়, তাহলে 11,025টা 105-এর স্কোয়ার, তাহলে 105-এর থেকে ছোট আমাদের কোনো অ্যান্সারই হবে না, তাহলে 1 নম্বর অপশন আমাদের অ্যান্সার হলো না। 2 নম্বর অপশন আমরা চেক করতে পারি, কিন্তু এখন করব না। কেন করব না, 2 নম্বর অপশন আছে 111, আমি যদি শুধু 110 ধরি, এর স্কোয়ারটা কত, 11 স্কোয়ার 121, 0 0, দেখো এটা আমাদের 11,881 থেকে বড়, তাহলে 110-এর স্কোয়ার আমাদের ওর থেকে বড় হয়ে গেল, তাহলে নিশ্চয়ই 111 স্কোয়ার কোনোদিনই হতে পারে না ওটা অ্যান্সার। আচ্ছা এখানটা আমি একটুখানি জায়গাটা পরিষ্কার করে দিই, তাহলে বুঝতে হয়তো সুবিধা হতে পারে। হ্যাঁ হলো, তাহলে পরে কি থাকছে, আমাদের অ্যান্সার হবে 105 থেকে 110-এর মধ্যে আমাদের অ্যান্সার হবে। তাহলে কোন অপশনটা 105 থেকে 110-এর মধ্যে আছে, 109 আছে, তাহলে 3 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার, 109 আমাদের সঠিক উত্তর। মানে রুট ওভার যদি 11,881 করি, তাহলে অ্যান্সার আমাদের 109 বেরোবে। ক্লিয়ার সবার? দেখো বুঝতে পেরেছো? এবার তোমরা 109 স্কোয়ার করে দেখতে পারো, 109 যদি স্কোয়ার করি মানে 109 গুণ 109, তাহলে এটা 9 বড়, তাহলে 9 আর 9 18, 118 0 0, আর 9 নং কত 81, এই তো 11,881, তোমাদের অ্যান্সারও চলে আসলো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটা তাহলে এটা কি হোমওয়ার্ক দেবো নাকি করে দেবো? আচ্ছা যারা পারছো তারা সলভ করো, সলভ করে অবশ্যই তোমাদের অ্যান্সারটা কমেন্টে জানিও, আমি সলভ করছি। 119 আছে, তাহলে 119 তো আগে 120 স্কোয়ার করে দেখি কত হয়। 120 স্কোয়ার বেরোচ্ছে 12 12 144 আর দুটো জিরো, তাহলে 120 স্কোয়ারটা দেখো এই অ্যান্সারের থেকে বড় হয়ে যাচ্ছে। 14,161 আছে, ওটা 14,400 হয়ে গেল, তাহলে 14,161 বর্গমূল নিশ্চয়ই 120 থেকে ছোট হতে হবে। এবার কোনো অপশানে দেখো পরে 3টে অপশান 120 থেকে বড়, তাহলে একটা অপশানে আছে 120 থেকে ছোট, মানে 1 নাম্বার অপশান, তাহলে ওটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশান টেস্ট করতে, অপশান টেস্ট হয়ে গেল। তোমরা যদি মাল্টিপ্লাই এমনি করতে চাও, পরীক্ষা হলে আবার মাল্টিপ্লাই করে দেখো না, এমনি করতে চাইলে 119, 100 থেকে এটা 19 বড়, এটাও 100 থেকে 19 বড়, তাহলে 119 19 19 138, 0 0, আর 19 স্কোয়ার 361, তাহলে 1 6 8 আর 3 11 4 1, 14,161, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার গেল 119 হচ্ছে গেল 14,161 বর্গমূল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এটা ভিভিআই কোশ্চেন, এটা ভিভিআই কোশ্চেন। কি বলেছে ভালো করে দেখো, সাইন 45 প্লাস থিটা কস 45 মাইনাস থিটা। এটা অনেকভাবে করা যায়, একটা কিভাবে করা যায় আমি সিম্পল মেথড বলছি। থিটার জায়গায় তোমরা 0 ডিগ্রি ধরে নাও, থিটার ভ্যালু থিটা সমান সমান 0 ডিগ্রি ধরে নাও, তাহলে প্রথমটা বেরোলো কত, সাইন 45 ডিগ্রি, পরেরটা বেরোলো মাইনাস কস 45 ডিগ্রি। আচ্ছা সাইন 45 ডিগ্রির মান কত, 0 ½ 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2, তাহলে কেটে কেটে 0 হয়ে গেল, 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। আবার অনেকে 0 না ধরে 15 ধরতে পারে, থিটার ভ্যালু যদি 15 ডিগ্রি ধরি, তাহলে প্রথমটা হচ্ছে সাইন 45 প্লাস 15, 45 50 60 ডিগ্রি, মাইনাস কস 45 মাইনাস 15 মানে 30 ডিগ্রি। সাইন 60 মান কত, 0 ½ 1/2 √3/2, আর কস 30 মানে √3/2, তাহলে কাটাকাটি করে 0 হয়ে গেল, তাহলে সঠিক উত্তর আমাদের 0। ঠিক আছে? আচ্ছা এটা আমি করাতে চাই কারণ এই কনসেপ্টটাও তোমরা বুঝে রাখো, কারণ একজন বলেছিল ডাউট ছিল কনসেপ্টটাকে নিয়ে, কারণ কেউ প্লাস মাইনাস নিয়ে একটু গন্ডগোল করেছিল, তো ওটাও আমি বলে দিচ্ছি একবার। দেখো আমি অত কিছু ধরছি না, অনেকে এরম করে ধরতে পারে সাইন 90 মাইনাস এ সমান সমান কস এ, এরম করে অনেকে করে, দরকার নেই, আমার অত কিছু করার দরকার নেই। সিম্পল দেখো, আমি যদি 10-এর সাথে 5 যোগ করি আর 5 বিয়োগ করে দিই, তাহলে ভ্যালু তো আমার 10ই থাকে। কিছু সংখ্যা যোগ করে যদি বিয়োগ করে দিই কোনো চেঞ্জ হয় না, তাহলে সেটাই আমরা এখানে করব। যদি সাইন এর সাথে 45 আছে, আবার যদি 45 যোগ করে আমরা 45 মাইনাস করে দিই, তাহলে কি কোনো চেঞ্জ হওয়ার কথা? দেখো এইটুকুনিতে আমার কোনো চেঞ্জ হওয়ার কথা, এইটার ভ্যালু হচ্ছে না। তাহলে প্রথমে দেখো সাইন 45 প্লাস 45 90 ডিগ্রি, আচ্ছা এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস আমরা 45 মাইনাস থিটা করতে পারি। দেখো
ওপর লাইনে এই 45 যোগ করে 90 করলাম, এই 45 মাইনাস করলাম, এখানে প্লাস থিটা আছে এই জন্য মাইনাস থিটা করলাম, কারণ এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বুঝলে? এবার দেখো আমরা সাইন 90 মাইনাস কিছুকে কি লিখতে পারি, কস সেইটুকুনি, কস 45 মাইনাস থিটা। এই কস 45 মাইনাস থিটা কার মান পেরোলাম, এই পুরোটার মান পেয়ে গেলাম আমি কস 45 মাইনাস থিটা। তাহলে সেম কস 45 মাইনাস থিটা, এটা থেকে যদি সেম জিনিস কস 45 মাইনাস থিটা মাইনাস করি, সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস করলে কত হয়, অ্যান্সার 0ই হয়। তাহলে সঠিক উত্তর আমাদের 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং বাকি বাহু দুটির দৈর্ঘ্যের পার্থক্য 6 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, একটা ত্রিভুজ আছে এরকম, সমকোণী বলে দিয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি কত বলে দিয়েছে 12, বাকি দুটোর মধ্যে পার্থক্য 6 সেন্টিমিটার। আচ্ছা, বাকি একটা উচ্চতা আছে, একটা অতিভুজ আছে, কোনটা আমাদের বড় হয়, অতিভুজ আমাদের বড় হয়। ওকে, তাহলে উচ্চতাটাকে যদি আমি x ধরে নিই তাহলে অতিভুজ x + 6 হয়ে যাবে। এবার ফর্মুলা অ্যাপ্লাই করব, অতিভুজের স্কোয়ার সমান সমান কি, লম্ব স্কোয়ার যোগ আমার ভূমি স্কোয়ার। তাহলে এদিক থেকে x স্কোয়ার প্লাস 2ab মানে 6 দুগুণী 12x প্লাস 6 6 36 সমান সমান কত হয়ে গেল, x স্কোয়ার প্লাস 12 12 144, x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে 12x সমান সমান কত, 144 মাইনাস আমার 36। 144 থেকে 36 বাদ দিলে কত হয় জানি না, কিন্তু যদি আমি 12 কমন নিই তাহলে 12 12 144, 3 12 36 এটা লিখতে পারি, এটা হচ্ছে 12x এর ভ্যালু। তাহলে 12 দিয়ে 12 কেটে গেল, x সমান সমান কি, 12 থেকে 3 বাদ দিলে কত হয়, 9, তাহলে x এর ভ্যালু 9। x এর ভ্যালু 9 মানে কি, উচ্চতাটা আমার 9 হয়ে গেল, অতিভুজটা কত, 9 আর 6 15 হয়ে গেল। তাহলে পেয়ে গেলাম কি, উচ্চতা আমাদের 9, তাহলে 9 9 81 আর ওদিকে 12 12 144 মানে 225 15 স্কোয়ার, তাহলে ঠিক আছে। এবার বলেছে পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে কি, তিনটি বাহুর সমষ্টি, তাহলে 12 যোগ 9 যোগ 15, তাহলে 15 আর 12 10 10 20 আর 1 30 30 36, তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা গেল, 36। 12 আর 9 আমাদের 21 হয়, 21 আর 15 আমাদের 36, তাহলে পরিসীমা হয়ে গেল 36। 3 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট আমাদের একটা ইজি কোশ্চেন আছে, পার্সেন্টেজের বেসিক 1 এর কোশ্চেন। 20% অফ 500, 500 20% এর মান কত, এটাকে আরো শর্টকাটে করব, এটাকে আমরা 20/100 করে করব না, 20% এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/5 আমরা জানি। তাহলে 500 1/5 মানে 500 ইন্টু 1/5, কাটাকাটি করলে কত, 100, মানে সঠিক উত্তর 2 নাম্বার অপশন সঠিক উত্তর। আচ্ছা, এটাকে বলবে এইভাবে কেন করব, অনেকে কি বলে 500 10% কত, লাস্টে 0টা কেটে দেবো 50, তাহলে 10% যদি 50 হয় 20% তাহলে এর 2 গুণ মানে 100। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, যেটা তোমাদের সুবিধা। কেউ 20%কে 1/5 দিয়ে কাটাকাটি করে 100 করবে, কেউ ভাববে 500 10% হয় 50, তাহলে 20% ডবল 100 হবে, যেভাবে খুশি তোমরা করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 15% এর 1200 x% এর 360 হলে x এর মান কত। আচ্ছা, 15% অফ 1200 মানে কি, 15/100 ইন্টু আমার 1200, এখানে 1200 0 সাথে 100 কাটলাম না, কারণ আছে, এটা সমান সমান x% অফ 360, x% মানে x/100 ইন্টু 360, আমরা এই নিচের 100 সাথে নিচের 100টাকে কাটলাম, হয়ে গেল। এবার যদি করি কি দিয়ে করব, আচ্ছা x সমান সমান একবারে বের করি, 15 গুণ আমার 1200 বাই আমার 360, 0 0 কেটে গেল, 12 দিয়ে 3 12 36, 12 দিয়ে 10, 3 দিয়ে করলে 3 5 15, তাহলে 5 10 কত 50, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গমিটার, তাহলে বৃত্তটির ব্যাস কত। আচ্ছা, ধরে নিই বৃত্তটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার, আর মিটার, সরি বর্গমিটার বলেছে, তাহলে আর মিটার কি হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর মিটার হয় তাহলে ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, এটা সমান সমান কত 616, পাইয়ের ভ্যালু 22/7, আর স্কোয়ার সমান সমান 616, তাহলে আর স্কোয়ার সমান সমান 616 ইন্টু 7 বাই আমার 22 হয়ে গেল। 11 দিয়ে কাটলে 11 দুগুণি 22, 11 দিয়ে কাটলে 5 11 55, 55 আর 6 66, 6 11 66, তাহলে 56 ইন্টু 7 হলো। এটা কি গুণ করব, না গুণ করব না, 56কে লেখা যায় 7 8 56, 8 গুণ 7 ইন্টু 7, ঠিক হলো। ও না, নিচে তো 2 আছে, মিস্টেক, নিচে আমাদের 2 আছে, তাহলে এই 2 দিয়ে 28কে 56কে কাটলে 28 দুগুণি 56, তাহলে কত হয়ে গেল
4 7 28, আরেকটা 7 করে রয়েছে। r স্কয়ার সমান সমান এটা, তাহলে r সমান সমান কি হয়ে যাবে √4 × 7 × 7। 4টা রুটের বাইরে আসলে 2 হয়, দুটো 7 থেকে একটা 7 বাইরে বেরোয়, তাহলে 7 দুগুণী 14। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 14, আর এর ভ্যালু আমার 14 মিটার। তাহলে ব্যাস কত? ব্যাস মানে 2r, 2r সমান সমান 14 দুগুণী 28 মিটার। তাহলে সঠিক উত্তর কোনটা? 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটাই কি বলেছে, 3341 আর 3328 এর আমাদের কি গসাগু চেয়েছে। আচ্ছা একটা কথা বলছি, এ আর বি এর যদি আমি জিসিডি বের করি, জিসিডিটা কি হয়? এ আর বি এর ডিফারেন্স যদি এটা বড় হয়, এ থেকে মাইনাস বি যেটা আমাদের ভ্যালু বেরোবে তারই একটা গুণনীয়ক অ্যান্সার হয় বা উৎপাদক আমাদের অ্যান্সার হয়। এটা আমাদের সবসময় সঠিক উত্তর। ওকে, তাহলে এখান থেকে এই দুটোর ডিফারেন্স আগে বের করি। হয় ডিফারেন্সটা আমার গসাগু হবে, অথবা ডিফারেন্সের যেটা উৎপাদক বা ডিফারেন্সের যেটা গুণনীয়ক সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে 3341 থেকে আমরা 3328 মাইনাস করি, 8 9 10 11, তাহলে এখানে 3 হয়ে গেল, একটা নিচে আসলো, 2 আর একে 3, 3 আর একে 4, 13। তাহলে শুধু আমাদের 13 বেরোলো। হয় 13 আমাদের অ্যান্সার হবে, অথবা 13 কোনো উৎপাদক অ্যান্সার হবে। এবার 13 উৎপাদক কি? শুধু 13ই আমাদের অপশানে আছে, তাহলে 1 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। আর 13 উৎপাদক কি করে হবে? 13 তো আমাদের একটা মৌলিক সংখ্যা, হয় আমাদের 1 গসাগু হবে অথবা 13 হবে। 1 আমাদের অপশানে নেই, তাহলে 13 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি সুদে 15 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা 4 গুণ হবে? মানে একটা নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা আমার 15 বছরে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ মানে আমরা এইভাবে লিখবো, 15 বছরে কত হচ্ছে? 2 গুণ হচ্ছে। হয়ে গেল। এবার আমাকে বলেছে কত বছরে তা 4 গুণ হবে, তাহলে আমাকে 4 গুণ বের করতে বলেছে। মনে রাখবে প্রথমে যত গুণ হচ্ছে, এই যে 2 গুণ হচ্ছে, এই 2টাকে মাথায় রেখে তুমি ভাববা এই 4টাকে 2 এর পাওয়ার আকারে লিখতে হবে, 2 টু দি পাওয়ার n এর আকারে আমাকে লিখতে হবে। প্রথমে যত গুণ হচ্ছে তার পাওয়ার আকারে লিখতে হবে, পরে যত গুণ হচ্ছে। তাহলে প্রথমে 2 গুণ হচ্ছে, 2 এর পাওয়ার আকারে লিখলাম কত? 4টাকে। তাহলে 4কে আমি 2 এর পাওয়ার কি লিখতে পারি? 2 এর স্কয়ার লিখতে পারি। এই মাথার জিনিসটাকে নেবা, মানে এই যে পাওয়ারে 2 আছে এটাকে নিলা, আর প্রথমে কত বছর ছিল? 15 বছর, এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলা, তাহলে অ্যান্সার কত চলে আসলো? 15 দুগুণী 30। তাহলে কত বছরে তা 4 গুণ হবে? 30 বছরে তা 4 গুণ হবে। ওকে, আচ্ছা এটা তুমি ফর্মুলা মুখস্থ করলাম, আমি দেখি আগে আসলে হয় নাকি। দেখো একটা টাকা 15 বছরে 2 গুণ হচ্ছে, মানে 100 টাকা 200 টাকা হচ্ছে। চক্রবৃদ্ধি সুদে কি হয়? প্রত্যেক বছর অ্যামাউন্টটাই পরের বছরের প্রিন্সিপাল হয়ে যায়, মানে সুদে আসলটাই পরের বছরের আসল হয়ে যায়, তাই তো? তাহলে 15 বছরে 200 টাকা হলো, তারপরের 15 বছরে 200 টাকার ডবল হয়ে যাবে, মানে 400 টাকা হয়ে যাবে। তাহলে দেখো 100 টাকা রেখেছিলাম, 400 টাকা ফেরত পাচ্ছি, তাহলে 4 গুণ টাকা ফেরত পাচ্ছি। কত বছরে? এই 15 আর এই 15 যোগ করলে 30 বছরে। হয়ে গেল ডান দিকেরটা আমাদের শর্ট ট্রিক। এবার এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের দুবার 15 ধরে হয়ে গেল, কিন্তু পরীক্ষায় অনেক বড় নাম্বার দিতে পারে। 3 গুণ হচ্ছে কবে 81 গুণ হবে, 5 গুণ হচ্ছে তারপরে ধরো দিয়ে দিল কবে 125 গুণ হবে, বড় সংখ্যা দিতে পারে। ওকে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই তো একটা বড় সংখ্যা, চক্রবৃদ্ধি সুদের অধীনে পরিমাণটি 15 বছরে দ্বিগুণ হয়, হয়ে গেল। কত বছরে এটি এর 4096 গুণ হবে? মানে আমি যদি 100 টাকা রাখি, সেটা ফেরত পাবো আমি 409600, একক দশক শতক হাজার অযুত লাখ, মানে 4 লাখ টাকা ফেরত পাবো। এত গুণ হবে। এটা কর, আগেরটা যেভাবে বলেছিলাম সেভাবে করার চেষ্টা করো। ভিডিওটাকে পজ করে সলভ করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাও। ওকে দেখো 15 বছরে 1 টাকা দ্বিগুণ হচ্ছে, তাহলে 15 বছরে 1 টাকা 2 গুণ হয়। এবার 4096 গুণ 4096, এটাকে কিসের আকারে লিখতে হবে? প্রথমে যে 2 গুণ হচ্ছে 2 এর পাওয়ার আকারে লিখতে হবে n এর জায়গায়, মানে 2 টু দি পাওয়ার n আকারে লিখতে হবে। n এর ভ্যালু আমাকে বের করতে হবে কত। আচ্ছা দেখো একটা খুব মানে কমন নাম্বার 2 টু দি পাওয়ার 10 মানে 1024, তাহলে 2 টু দি পাওয়ার 11 মানে কি 1024কে 2 দিয়ে গুণ মানে 2048, তাহলে 2 টু দি পাওয়ার 12 মানে আবার 2048কে 2 দিয়ে গুণ, তাহলে 4096, তাহলে 4096 মানে 2 টু দি পাওয়ার 12, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 12 করতে পারি। আমি কি নেবো? পাওয়ারটাকে নেবো, মানে 12 নিয়ে নিলাম এখানে 12, আর এই 15টাকে নিয়ে গুণ করে দেবো। হয়ে গেল 5 12 60, হাতে থাকে 6, 12কে 12, 13 14 15 16 17 18, তাহলে অ্যান্সার কি? 180 বছরে। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 180 বছরে ওই টাকাটা 4096 গুণ হবে। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি রম্বসের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার,
তাহলে রম্বসের পরিধি নির্ণয় করো। আচ্ছা, পরিধি জানতে চেয়েছে। পরিধি কি হয়? পরিধি হচ্ছে চারটে বাহুর দৈর্ঘ্য, চারটে বাহুর সমষ্টি, দৈর্ঘ্য সমষ্টি। অথবা রম্বসের, দেখো রম্বসের তো চারটি বাহু সমান হয়, তাহলে 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য আমরা করতে পারি। ওকে ওকে, তাহলে এখানে সবার আগে কি করি, এখানে একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করব। দেখো আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু দুটো কর্ণ, একটা D1 আর D2 এর গুণফল, এটা হচ্ছে 216। এখানে D1 কে আমি 24 ধরি, তাহলে হাফ ইন্টু 24 ইন্টু D2, 2 দিয়ে কাটলে 12 দুগুণি 24 সমান সমান 216। তাহলে D2 সমান সমান 216 বাই আমার 12, 6 দিয়ে করলে 2, 6 দিয়ে করলে 3 6 18 19 20 21 36, 6 6 36, 2 দিয়ে করলে 18 দুগুণি 36, তাহলে অ্যান্সার কত? 18 হয়ে গেল। একটা কর্ণ D1 আমার 24, আরেকটা কর্ণ D2 আমার 18। আচ্ছা, রম্বস আমার কেমন হয়? ধরে নাও এরকম একটা রম্বস আছে আমাদের, যার চারটি বাহু সমান। এটা হলো না ঠিক, এটা একটু বড় করে দিই, এটা এরকম করে দিই। তাহলে একটা কর্ণ আমার এটা হয়, আরেকটা কর্ণ আমার এটা হয়। দাঁড়াও এক সেকেন্ড, একটু সোজা করে করি। ওকে, এবার দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি। তার মানে ছোটটা যদি 18 হয়, কি হলো? এটা মুছে গেল কেন? এক সেকেন্ড, এখানে একটা বেরিয়েছে 18 আর 24, তাহলে এইটা, এই যে এই পার্টটা, এই লম্বাটা আমার 18, আর এই যে এই দিকেরটা যেটা বেরিয়েছে সেটা আমার 24। সমকোণে সমদ্বিখণ্ডিত মানে কি? এটা 9 আর এটা 9 হবে, আর এটা 12 আর এটা 12 হবে। এবার দেখো আমরা যদি শুধু এই ত্রিভুজটা নিই, এই যে এরকম একটা যে ত্রিভুজ গঠন হয়েছে, তার মধ্যে কি পেলাম? এটা 12 পেলাম, এটা 9 পেলাম, এটা কোশ্চেন মার্ক। এবার এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোশ্চেন মার্কটা আমার অতিভুজ। অতিভুজের সূত্র কি? অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার মানে 12 স্কয়ার 144 প্লাস ভূমি স্কয়ার মানে 9 9 81। এটা করলে কত? রুট ওভার, এটা 4 আর 5, 8 আর 4 12, 2 হাতে থেকে 1, 1 1 2, 225, তাহলে অ্যান্সার 15। তাহলে বাহু পেয়ে গেলাম আমি 15, এটা 15, এটা 15, এটা 15, এটা 15। তাহলে পরিসীমা কত? 4 ইন্টু 15 মানে 4 15 60। এটা আমার হয়ে গেল পেরিমিটার রম্বসের। 60 কোথায় আছে? 4 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি আয়তকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 সেন্টিমিটার, 8 না 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। বাক্সটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু প্রথমে প্রথম দুটো বাহু নেব, যোগ পরের দুটো বাহু নেব, যোগ প্রথম আর লাস্টের বাহু নেব। এটা আমাদের কি? বাক্সটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র, মানে সম্পূর্ণ যে পৃষ্ঠতল আছে, 6টা যে পৃষ্ঠতল আছে তার ক্ষেত্রফলের সূত্র। এখানে এ কে যদি 12 ধরি, বি কে যদি 8 ধরি, সি কে যদি 10 ধরি, তাহলে ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু এ বি মানে 8 12, 8 12 96, যোগ বিসি 80, যোগ এসি 120। তাহলে 2 ইন্টু 120 সাথে 80, তাহলে 200, 296। তাহলে 6 দুগুণে 12, হাতে থাকে 1, 9 দুগুণে 18, 1 19 9, হাতে থাকে 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে কত? 592 সেন্টিমিটার স্কোয়ার, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? চলো এখানটা সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিই, এখানটাও সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিই, এটাও সেন্টিমিটার স্কোয়ার, এটাও আমাদের সেন্টিমিটার স্কোয়ার। ওকে চল নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, দুটি পাইপ পি এবং কিউ যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করে। দুটি পাইপ খোলা হয় কিন্তু 4 মিনিট পর পি বন্ধ হয়ে যায়, মানে পি পাইপটাকে বন্ধ করতে হয়। ওকে, শুরু থেকে ট্যাঙ্কটি কত সময় ধরে পূর্ণ হয়? ওকে, ফার্স্টে পি 15 মিনিটে ভর্তি করে, কিউ 20 মিনিটে ভর্তি করে, টোটাল ওয়ার্ক 60, 4 15 60, 3 20 60। কিন্তু 4 মিনিট পরে বন্ধ হয়, তাহলে প্রথম 4 মিনিট পিও খোলা ছিল, কিউও খোলা ছিল। পি এর এফিসিয়েন্সি 4 ইউনিট পার মিনিট, কিউ এর এফিসিয়েন্সি 3 ইউনিট পার মিনিট। তাহলে পি আর কিউ মিলে কত ইউনিট ভর্তি করছে? 1 মিনিটে 4 + 3 মানে 7 ইউনিট করে ভর্তি করছে, 7 ইউনিট করে ভর্তি করছে। যদি পি আর কিউ মিলে 7 ইউনিট করে 1 মিনিটে ভর্তি করে, তাহলে 4 মিনিটে কতটা ভর্তি করবে? 4 7 28 ইউনিট। তাহলে প্রথম 4 মিনিটে 28 ইউনিট ভর্তি হয়ে গেছে। এবার কথা, আমার টোটাল ছিল 60 ইউনিটের ট্যাঙ্কি, তার মধ্যে 28 ইউনিট ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি কতটা রয়েছে? মাইনাস করি, 32 ইউনিট আমার বাকি রয়েছে। এই 32 ইউনিট কে ভর্তি করবে? পি পাইপ তো বন্ধ হয়ে গেছে, তাহলে এই 32 মিনিট নিশ্চয়ই আমার কিউ পাইপ ভর্তি করবে। তাহলে কিউ এর এফিসিয়েন্সি 3 ইউনিট, কিউ ভর্তি করবে 32 ইউনিট, তাহলে টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক 32 বাই এফিসিয়েন্সি 3, তাহলে কত? 10 × 2/3, এত কি হয়ে গেল? এত মিনিট।
তাহলে আগে দুটো পাইপ খোলা ছিল 4 মিনিট, আর এটা মিলে খোলা আছে 10 মিনিট, 10 পূর্ণ 2-3 মিনিট। তাহলে টোটাল শুরু থেকে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হচ্ছে? 10 পূর্ণ 2/3 প্লাস আমার 4 মানে 14 পূর্ণ 2/3 মিনিটে। তাহলে এটাকে আমি 14 মিনিট লিখছি, আর 2/3টাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে 3 দিয়ে 3 কুড়ি 60, 20 দুগুণি কত? 40। তাহলে 14 মিনিট 40 সেকেন্ড, 14 মিনিট 40 সেকেন্ড, 14 মিনিট 40 সেকেন্ড, মানে এই যে 4 নাম্বার অপশনটা কারেক্ট আছে। ওকে, ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? 273/195 কে সরলতম করলে হবে কত? 273 ওপরে আছে, নিচে আছে 195। আচ্ছা, দুটোই দেখো 3 দ্বারা ভাগ যায়, কারণ ওপরটা সমষ্টি 7 আর 3 10 12, আর নিচে 9 আর 6 কত? 15। তাহলে 3 দ্বারা ভাগ যায়। কাটাকাটি করি, 3 নং 27, 3 1 3, এটাকে 3 6 18 15, 3 5 15। এবার যদি আমি 13 দিয়ে করি, 7 13 91, 13 দিয়ে করলে 5 13 65। তাহলে অ্যান্সার কত আসলো? 7/5। তাহলে 7/5 আমার সব থেকে ছোট ফর্ম, মানে সব থেকে সরলতম ফর্ম। তাহলে অ্যান্সার কোনটা? 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি গোষ্ঠীতে 10 জন বালক ও 10 জন বালিকা রয়েছে। ওই গোষ্ঠীতে কিছু সংখ্যক বালককে যুক্ত করা হলো। ওকে, এর ফলে ওই গোষ্ঠীতে বালিকাদের উপস্থিতি হলো 10%, মানে তাহলে বালিকা 10% রয়েছে। তাহলে কতজন বালককে ওই গোষ্ঠীতে যুক্ত করা হয়েছিল? আচ্ছা, ফার্স্টে বয় কতগুলো ছিল? 10 জন। গার্লস কতগুলো ছিল? 10 জন। এবার নতুন আমি বালক যুক্ত করেছি, ধরে নিচ্ছি x জন। যখন একজন বালক যুক্ত করেছি তখন আমার ছেলে হয়ে গেছে 10 + x, আর গার্লস তো আমার 10ই আছে। এবার কথা বলেছে বালিকাদের উপস্থিতি যদি 10% হয়, মানে 100% যদি আমার টোটাল ছাত্র হয়, তার 10% আমার কি? বালিকা, মানে গার্লস আছে। তাহলে বয়েজ কত হবে? 90%। এতগুলো বয়েজ আছে, এখান থেকে আমরা বলতে পারি যতজন মেয়ে আছে, এই যে 10%, তার 9 গুণ আমার ছেলে আছে। দেখো, এটা বলতে পারি বয়েজ কত? 90%, গার্লস কত? 10%। তাহলে এটা ঘুরিয়ে বলতেই পারি যে মেয়ে যতজন আছে তার 9 গুণ আমার ছেলে আছে। তাহলে এখানে মেয়ে আছে 10 জন, এর 9 গুণ কত হবে? ইন্টু 9, মানে 9 ইন্টু এটাই কি? বালকের সংখ্যা, মানে সমান সমান বালকের সংখ্যা করে দিলাম। কাটাকাটি করলে এটা 9 10 90। তাহলে x সমান সমান কি হয়ে গেল? 90। আর এই যে বাঁদিকে 10টা ডান দিকে গেলে মাইনাস হয়ে গেল, মানে 80। তাহলে এক্সটাকে কি ধরেছিলাম? নতুন যুক্ত বালক। আর আমাকে কোশ্চেন বলেছে কতজন বালককে ওই গোষ্ঠীতে যুক্ত করা হয়েছিল। তাহলে অ্যান্সার 80, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কি বলেছে? একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করলে নতুন ঘনকটির আয়তন পূর্বের ঘনকের কত গুণ হবে? আচ্ছা, এটা তোমরা একটা ধরে করতে পারো, আর একটা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। আগে আমি ধরে করাচ্ছি, পরে আমি ফর্মুলা বেসে যাচ্ছি। ধরে নিই প্রথমে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য a ছিল, প্রতিটা বাহুর দৈর্ঘ্য a ইউনিট ছিল, এটা হয়ে গেল লেন্থ। তাহলে এখান থেকে আমাদের ভলিউম, মানে আয়তন কত হবে? একটা বাহুর কিউব হয়, মানে a এর কিউব হবে, এত ইউনিট কিউব। এটা হয়ে গেল কি? ভলিউম প্রথমে। এবার বলেছে 3 গুণ বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করেছি, তাহলে নতুন লেন্থ, নিউ লেন্থ আমার কত? 3a ইউনিট হয়ে গেল। তাহলে ভলিউম কত হবে? 3a তার হোল কিউব ইউনিট কিউব। 3 এর হোল কিউব করলে 3 থেকে 9, 3 নং 27 এর কিউব হয়ে গেল। তাহলে আগে ছিল এর কিউব, এখন হচ্ছে 27 এর কিউব। তাহলে কত গুণ বেড়েছে? 27 গুণ বেড়েছে। তাহলে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, তোমরা এক সেকেন্ড, তোমরা একবারে কি করে করবা? একবারে দেখবা লেন্থ, লেন্থ কত গুণ হয়েছে। লেন্থ যদি n গুণ হয়, লেন্থ যদি আমার n গুণ বৃদ্ধি পায়, তাহলে ভলিউম আমার n এর কিউব গুণ বৃদ্ধি পাবে। এইটুকু শুধু তোমরা মনে রাখবা। যদি লেন্থ আমার n গুণ হয়, 5 গুণ 10 গুণ যাই হোক, ভলিউম তার কিউব হবে, মানে সেটাকে 3 বার মাল্টিপ্লাই করলে যেটা হবে অত গুণ আমার আয়তনের পরিবর্তন হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখানে 3 আছে, 3 এর কিউব করলে 3 3 হয় 3 নং 27। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 10 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 5:9। ওকে, এখন থেকে 15 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 15:17। তাহলে এর বর্তমান, না, এর বয়স 15 বছর পরে কত হবে নির্ণয় করো। এ আছে আর বি আছে, প্রেজেন্টে যে আমি কোনো অনুপাত জানি না, প্রেজেন্টের থেকে 10 বছর আগে -10, তখন অনুপাত ছিল 5:9। প্রেজেন্টের থেকে 15 বছর পরে +15তে অনুপাত ছিল 15:17।
আচ্ছা এবার দেখো, দুজনের বয়সের ডিফারেন্স 10 বছর আগে যা ছিল 15 বছর পরেও তাই থাকবে, মানে সারা জীবনই বেসিক্যালি দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স সারা জীবন সেমই থাকে। এখানে দেখো 5 আর 9 মধ্যে ডিফারেন্স কত, 5 আর 4 9, তাহলে 4 ডিফারেন্স। এখানে 15 আর 17 মধ্যে ডিফারেন্স 2, যেটা সম্ভব না, তাহলে দুটোর ক্ষেত্রে ডিফারেন্স আমি সমান করব। তাহলে 2 আর 4কে কি করে সমান করব, দুটোই আমি 4 করে দেবো। তাহলে নিচের যে ইকুয়েশনটা বা নিচের যে অনুপাতটা সেটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, ওপরেরটা 5:9 যেরকম আছে রাখলাম, নিচেরটা 15 দুগুণি 30, 17 দুগুণি 34। এবার বলো তো 5 থেকে 30 হয়েছে, কত ইউনিট বেড়েছে, 25 ইউনিট বেড়েছে। বা 9 থেকে 34 হয়েছে, 25 ইউনিট বেড়েছে। আর অ্যাকচুয়ালি তার বয়স কত বেড়েছে, এটা ছিল যখন -10 বছর তখন, এটা প্রেজেন্ট, এটা +15 বছর পর। তাহলে পুরো এখান থেকে এইখানে 10 আর 15তে 25 বছর বেড়েছে, এটা মুছে দিই। তাহলে 25 বছর বেড়েছে, আমি পাচ্ছি 25 ইউনিট বেড়েছে, সেটা সমান সমানই 25 বছর, মানে 25 ইউনিট এর ভ্যালু আমার 25 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 বছর। আমাকে বলেছে এর বয়স 15 বছর পরে কত হবে, তাহলে 15 বছর পরে কত ধরেছি আমি, এই 30 ইউনিট ধরেছি এর বয়স। তাহলে 30-এর ভ্যালু কত, 30ই, যেহেতু সেম সেম হচ্ছে। তাহলে 15 বছর পরে এ এর বয়স হবে 30 বছর, মানে 2 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 162 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো 44 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ 54 কিমি/ঘন্টা হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল? আচ্ছা, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে কতটা যায়, নিজের দৈর্ঘ্য যায় প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়। তাহলে সবার আগে দেখি সে 54 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যদি 44 সেকেন্ড ট্রাভেল করে তাহলে সে কতটা ডিস্টেন্স ওভারটেক করছে। আচ্ছা 54 কিলোমিটার/ঘন্টা আছে, এটাকে যদি 5/8 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে গেল, মিটার/সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল স্পিড, এত মিটার/সেকেন্ড। আর টাইম কত আছে, 44 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কত হবে, স্পিড ইন্টু টাইম, মানে 54 ইন্টু 5/18 ইন্টু আমার কত, 44। 9 দিয়ে করলে 6 নং 54, 9 দিয়ে করলে 9 দুগুণি 18, 2 দিয়ে করলে 3 দুগুণি 6। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 3 5 15, 4 15 60, হাতে থাকে 6, 4 15 60 আর 6 66, 660 মিটার। আচ্ছা এই যে 660 মিটার বেরোলো, মানে 660 মিটার ট্রেনটা ট্রাভেল করেছে। এর মধ্যে কি আছে, নিজের দৈর্ঘ্য আছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। এবার 660 থেকে আমি যদি নিজের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো। নিজের দৈর্ঘ্য বলেছে প্রথমে 162 মিটার লম্বা একটা ট্রেন, তাহলে নিজের দৈর্ঘ্য 162 মিটার। তাহলে এখান থেকে যদি 162 মাইনাস করি তাহলে কত হবে, আচ্ছা 660 থেকে 160 বাদ দিলে কত হয়, 660 থেকে 60 বাদ দিলে 600, আর 100 বাদ দিলে 500, 500 থেকেও 2 কম, মানে 498। তাহলে সঠিক উত্তর 498 মিটার, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। দেখো ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওদিকে 8 হলো, এটা 7 হলো, 9 হলো, 2 হলো, 4 হলো। ওকে চলো। আচ্ছা কোনো রকম যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, কারণ যেহেতু এটা রেকর্ডেড ক্লাস হচ্ছে তো প্রবলেম হতেই পারে, তোমাদের হয়তো বুঝতে পারলে না কোনো কোশ্চেন বা কিছু, তো সেটা যদি আমাকে কমেন্টে জানাবে, নেক্সট দিন যেটা আমাদের লাইভ ক্লাস থাকবে সেই লাইভ ক্লাসে আমি তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। একটি সংখ্যাকে 9:5 অনুপাতে ভাগ করা হলো, যদি উভয় সংখ্যার সঙ্গে 8 যোগ করা হয় তাহলে অনুপাতটি হয় 5:3। প্রথমে অনুপাতটা ছিল 9:5, এখন অনুপাত হয়ে গেছে 5:3। আচ্ছা এবার কথা, ফার্স্টে তুমি দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স দেখে নিলা কত হয়েছে, ধরো দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স 10 হয়েছে, একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই, দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স তোমার 10 হয়েছে। এখন তুমি দুটো সংখ্যার সাথেই সেম সেম জিনিস যোগ করলা, এক্স এর সাথেও 2 যোগ করলা x+2, ওয়াই এর সাথেও 2 যোগ করলা y+2, এখনো তাদের মধ্যে ডিফারেন্সটা তো 10ই থাকবে। দুটো সংখ্যার সাথে যদি সমান সমান জিনিস আমি যোগ করি তাহলে ডিফারেন্স আগে যা ছিল এখনো তাই থাকবে। ওকে, এবার ডান দিকেরটা মুছে দিই, যদি বুঝে থাকো তাহলে দেখো, আগে ছিল 9 আর 5-এর মধ্যে ডিফারেন্স 4 ইউনিট, কিন্তু এখন হয়ে গেছে 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স 2 ইউনিট। এটা সম্ভব না, কারণ ডিফারেন্স সেম হবে। তাহলে ওপরেরটাকে 9:5 রাখছি, নিচেরটাকে কি করব, ডিফারেন্স 2 আছে ওটাকে 4 করব, মানে 2 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণি 10 আর 3 দুগুণি 6, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স 4 ইউনিট হয়ে গেল। এবার তোমরা বলতে পারো 9 থেকে 10 হয়েছে মানে 1 ইউনিট আমি যোগ করেছি, অথবা 5 থেকে 6 হয়েছে মানে 1 ইউনিট যোগ করেছি, আর অরিজিনাল কি হয়েছে 8 যোগ করা হয়েছে। তাহলে বলতে পারি 1 ইউনিট এর ভ্যালু 8। আমাকে বলেছে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম কোনটা, বৃহত্তম মানে অরিজিনাল সংখ্যা কোনটা, তাহলে অরিজিনাল সংখ্যা আমার বৃহত্তম 9 ইউনিট ছিল, 5 আর 9-এর মধ্যে 9 বড়, তাহলে 9 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু যদি 8 হয় 9 এর ভ্যালু 8 নং 72। তাহলে অরিজিনাল সংখ্যাটা আমাদের 72, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর।
ঠিক আছে, দুটো সংখ্যার মধ্যে বৃহত্তম বলেছে, বলেনি যে যোগ করার পরে কত বা নতুন কত। যখন নর্মাল বলে দেবে তোমরা পুরনো সংখ্যাটাকেই ধরে নেবে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 এবং 8 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এটা তো বেসিক কোশ্চেন একটা হয়ে গেছে। ক্ষেত্রফল মানে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 12 গুণ 8 কত? 8 12 96, 96 বর্গ সেন্টিমিটার, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার, 96 বর্গ সেমি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন একটা সিম্পলিফিকেশন আছে। কি বলেছে? √54 ইন্টু √6, √54 ইন্টু √6 এর মান কত? আচ্ছা, দুটো রুট সংখ্যার গুণ, মানে দুটো বর্গমূলের গুণ আছে, তাহলে সেটাকে আমি একটা √ওভারের ভেতরে দুটোকে গুণ করতে পারি। এটা 6 আছে, এটা তো করতে পারি। √54 ইন্টু √6 কে √54 ইন্টু 6 করতে পারি। আচ্ছা, সমান সমান 54 কে লেখা যায় 6 নং 54, তাহলে 9 ইন্টু 6 ইন্টু 6। তোমরা মাল্টিপ্লাইও করতে পারো, এটাও করতে পারো। √4 4 6 24, 2 5 6 30 31 32, 324, 324 এর বর্গমূল করলে কথা হয় 18। এভাবেও তোমরা করতে পারো, কিন্তু আমি অত মানে বড় প্রসেসে যাচ্ছি না। বড় প্রসেস মানে কি, ওই গুণে ক্ষেত্রে যাচ্ছি না, আমি ভেঙে করছি। তাহলে 9 গুণ 6 6 নং 54, আরেকটা 6 পড়ে আছে, দুটো 6 রুটের ভেতরে আছে, বাইরে আসলে একটা 6 বেরোবে, ইন্টু 9 রুটের ভেতরে আছে, বাইরে আসলে 3 বেরোবে, 3 3 9, তাহলে 3 6 18। তাহলে সঠিক উত্তর কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি স্বাভাবিক সংখ্যাকে যখন 5 6 7 8 দিয়ে ভাগ করা হয় তখন প্রতিটি ক্ষেত্রেই ভাগশেষ থাকে 4। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে যদি এই সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজানো হয়? আচ্ছা, ভালো কোশ্চেন, খুব ভালো করে দেখো। ফার্স্টে আমি বের করব কোন সংখ্যাটা 5 6 7 8 দ্বারা বিভাজ্য। ওকে, ভাগশেষের কথা পরে যাচ্ছি, আগে দেখি 5 6 7 8 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য। তাহলে কি করব? এর লসাগু করব। 5 6 7 8, 2 দিয়ে গেল 5, 3 দুগুণি 6 7, 4 দুগুণি 8। তাহলে গুণ করলে 5 দুগুণি 10, 3 10 30, 30 ইন্টু 7, 3 7 21, 210, আর ইন্টু 4 আছে 0 4 8, 840। 840কে যখন আমি 5 দিয়ে ভাগ করব তখন আমার 0 ভাগশেষ থাকবে। 840কে যখন 6 দিয়ে ভাগ করব বা 7 দিয়ে ভাগ করব বা 8 দিয়ে ভাগ করব, প্রতি ক্ষেত্রে আমার 0 ভাগশেষ থাকবে, মানে পুরোপুরিভাবে ভাগ হয়ে যাবে। এবার দেখো তোমরা কি করতে পারো, 4 ভাগশেষ আনতে হবে। তো যখন আমরা ভাগশেষ আনতে চাই কি করি, পুরোপুরিভাবে যে ভাগ যায় 840, তার সাথে 4 যোগ করে দিই, তাহলে 844। এটা আমার অ্যান্সার হতো যদি সেকেন্ড লাইনটা না থাকতো। দ্বিতীয় সংখ্যাটি কি হবে, এই লাইনটা না থাকলে 844 অ্যান্সার হতো। কিন্তু এখানে বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি কি হবে, মানে এই যে 844, এটা সব থেকে ছোট সংখ্যা। 844 সব থেকে ছোট সংখ্যা, যেটাকে 5 6 7 8 দ্বারা ভাগ করলে আমার 4 ভাগশেষ থাকে। এখানে বলেছে দ্বিতীয় সংখ্যা মানে কি, সেকেন্ড স্মলেস্ট, মানে সব থেকে ছোট বের করতে হবে না, সব থেকে ছোটর পরেরটা বের করতে হবে। সব থেকে ছোটর পরেরটা কি করে বের করব? 844কে 2 দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সার হবে না। কি করবা? 840, দেখো 840 পুরোপুরিভাবে 5 6 7 8 দ্বারা বিভাজ্য, তাহলে 840-এর ডবল যদি করি 0 4 দুগুণি 8, 8 দুগুণি 16, এটাও আমাদের কি হবে 5 6 7 8 দ্বারা পুরোপুরিভাবে ভাগ যাবে। এর সাথে যদি আমি 4 যোগ করে দিই 1684, একে যখন আমি 5 6 7 8 দ্বারা ভাগ করব, তাহলে ওই যে 4টা আমি যোগ করেছি সেই 4টাই আমার ভাগশেষ হয়ে যাবে। তাহলে অ্যান্সার 1684, মানে 1684 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো ক্লিয়ার? এটা পুরোপুরি বুঝতে পেরেছো আশা করি। 1684 আমার সঠিক উত্তর। চল নেক্সট কোশ্চেন। অক্ষয় 3000 টাকা ঋণ নেয় 2 বছরের জন্য 6% বার্ষিক সুদে, এবং সেই টাকা সে তার বন্ধুকে ধার দেয় 2 বছরের জন্য বার্ষিক 9% সরল সুদে। তাহলে 1 বছরে অক্ষয় কত টাকা রোজগার করবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ধরে নাও একটা এখানে ব্যাংক আছে, এই ব্যাংক থেকে 3000 টাকা এ দিয়ে অক্ষয়কে লিখছি, অক্ষয় কি করেছে, ঋণ নিয়েছে। এই 3000 টাকাটাই তার বন্ধুকে, তার ফ্রেন্ডসকে সে দান করে দিয়েছে, দান করে দেয়নি, ফ্রেন্ডকে দিয়েছে। এবার ব্যাংক বলেছে যে তুমি আমার থেকে 3000 টাকা নিচ্ছ, আমাকে 6% সুদ দিতে হবে বছরে। আর অক্ষয় যেটা তার বন্ধুকে দিয়েছে, তার বন্ধুকে বলেছে তুই আমার থেকে 3000 টাকা নিয়েছিস, তুই আমাকে 9% সুদ দিবি বছরে। তাহলে দেখো ওই যে 9% সুদটা দিল ওর বন্ধুটা ওকে, ওর থেকে 6% ও ব্যাংকে দিয়ে দিল, তাহলে ব্যাংকের উপর সুদ মাফ হয়ে গেল। এক্সট্রা যে 3% থাকলো, 9% ওর বন্ধুটা ওকে দিল, অক্ষয়কে 9% ওকে সুদ দিল প্রথম বছর, তার থেকে 6% অক্ষয় ব্যাংকে দিয়ে দিল।
তাহলে তার কাছে কত পার্সেন্ট পড়ে রয়েছে? তার কাছে 3% সুদ পড়ে রয়েছে না? 3% কত টাকার? 3000 টাকার। তাহলে 3000 টাকার 3% কত? 3000 ইন্টু 3/100, 0000, 3 3 9, 90 টাকা। এই 90 টাকা এক্সট্রা হয়ে গেল অক্ষয়ের কাছে। এটাই তো অক্ষয়ের রোজগার, মানে এটাই তো অক্ষয়ের কাছে এক্সট্রা রয়েছে, মানে এটাই তো ওর কাছে লাভ হলো। তাহলে অক্ষয়ের রোজগার কত? 90 টাকা, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। মনে রাখবে এখানটা 1 বছরের কথা বলেছে। আবার বেশি ক্যালকুলেশন করতে যেও না যে 2 বছরে আমি কত সুদ দিচ্ছি বা ওর বন্ধু 2 বছরে কত টাকা সুদ দিচ্ছে, অত দেখার দরকারই নেই। আমি দেখতে পাচ্ছি আমাকে বলেছি 1 বছর অক্ষয়ের রোজগার কত। তাহলে 1 বছরে ব্যাংকে আমি 6% দিচ্ছি, ওদিকে অক্ষয় থেকে 9% লাভ করছি। তাহলে 9% যে লাভটা করছি ওর থেকে 6% আমি ব্যাংকে দিচ্ছি, ব্যাংকের হিসাব হয়ে গেল, বাকি 3% আমার কাছে রয়েছে। তাহলে 3000 টাকা 3% কত? 90 টাকা। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন তাহলে দেখি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলে দেখো, 26টি বাহু সম্পন্ন বহুভুজের মধ্যে কর্ণের সংখ্যা কত? দেখো এই কোশ্চেনটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই কোশ্চেনটা আমি একদিন লাইভ ক্লাসেও করেছি। তো আশা করি পারার কথা, প্রত্যেকে এই কোশ্চেনটাকে সলভ করে তোমাদেরকে অ্যান্সার হচ্ছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, দেখো বহুভুজের কর্ণের সংখ্যা কি করে বের করি? একটা বহুভুজের কর্ণের সংখ্যা এটা সমান সমান ওদের বাহু সংখ্যা ইনটু বাহু -3 ডিভাইডেড আমার 2। এটা আমাদের অ্যান্সার হয় বা ফর্মুলা হয়। কি ফর্মুলা? n ইন্টু n-3/2। এটা আমাদের ফর্মুলা কি? বহুভুজের কর্ণের সংখ্যার ফর্মুলা। এখানে বাহু আছে 26 ইন্টু 26 -3 ডিভাইডেড আমার 2। 2 দিয়ে 26 কাটলে 13 দুগুণি 26 সমান সমান 13 ইন্টু 26 থেকে 3 বার দিলে কত হয়? 23 হয়। তাহলে 13 ইন্টু 23। এবার দেখো গুণটা আমার করার দরকার নেই। কেন দরকার নেই? 13 লাস্টে ইউনিট ডিজিটে 3 আছে আর 23 লাস্টে ইউনিট ডিজিটে 3 আছে। 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, তাই তো? বা এভাবেও যদি তোমরা করো, ইউনিট ডিজিটে তো বুঝে গেলে। বা যদি তোমরা 23 ইন্টু 13 এরম ভাবে করো, কি হয়? 3 3কে 9, এই 9টার নিচেই কাটাকাটি হয়ে এখানটা তো 9 বসে ইউনিট ডিজিটে। তাহলে অ্যান্সার আমার লাস্টে ইউনিট ডিজিট 9 হবে। তাহলে চোখ বন্ধ করে 3 নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। দেখো শুধুমাত্র 3 নাম্বার অপশনে ইউনিট ডিজিটে 9 আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, একটা সিম্পলিফিকেশন আছে, সিম্পলিফিকেশনটা করো। দেখো আমাদের ফর্মুলা আছে বদমাস বলে ফর্মুলা হয়, যে সবার আগে এই যে BODMAS, সবার আগে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ মানে এর কাজ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। হলো? এবার ব্র্যাকেটে সবার আগে লোকে ভাবে যে এই ব্র্যাকেটটার কাজ আগে হয়, কিন্তু না, এর থেকেও আগে রেখা বন্ধনী বা ভাইনাকুলার ব্র্যাকেট, এই যে মাথায় যে আছে না দাগ, এটার কাজ সবার আগে হয়, ওটাও একটা ব্র্যাকেটই কিন্তু। ওকে, তাহলে সবার আগে আমরা এইটুকুনির কাজ করব। 29 থেকে 30 মাইনাস করছি, এই যে ভাইনাকুলার ব্র্যাকেট, এটা মানে এইটুকুনির কাজ সবার আগে করব। যতটার উপরে রেখা বন্ধনী থাকবে সেইটুকুনির কাজ সবার আগে করব। আচ্ছা, তাহলে 29 থেকে 30 মাইনাস করলে কত হয়? -1। তাহলে এটা -1 হয়ে গেল। আর এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই ব্র্যাকেটটা যদি করি, এই ব্র্যাকেট 27 আসলো, তারপরে মাইনাস, তারপরে আবার -1 এরকম আসলো। তাহলে এখান থেকে 27 মাইনাস অফ -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 27 প্লাস 1 কত হয়ে গেল? 28। ঠিক আছে, এবার এটা মুছে দিচ্ছি। তার মানে 28 আমার এইটুকুনির মধ্যে আসলো। যদি আমি হিসাব করি, এই পুরোটার মধ্যে আমার অ্যান্সার 28 আসলো। ক্লিয়ার? এবার 2কেই নিই। 22 মাইনাস থার্ড ব্র্যাকেটে 23 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে 24 মাইনাস কত? 28 আসলো। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার 24 থেকে 28 মাইনাস করলে কত? -4 আসে। তাহলে 22 মাইনাস থার্ড ব্র্যাকেট 23 মাইনাস -4। এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, এই লাইনেই করে দিচ্ছি। হ্যাঁ, প্লাস 23 আর 4 কত? 23 আর 4 27, তাহলে 22 মাইনাস 27, 22 থেকে 27 বাদ দিলে কত হয়? -5। তাহলে সঠিক উত্তর কোনটা? 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, 9 বছর আগে পি এর বয়স ছিল কিউ এর বয়সের দ্বিগুণ। তাদের বর্তমান বয়সের অনুপাত যদি 5:4 হয়, তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত? ওকে, আচ্ছা এক সেকেন্ড। 35 40, দেখো এই অঙ্কটা করার কি দরকার আছে? প্রেজেন্টে দুজনের বয়স, আচ্ছা ফার্স্টে লিখে নি পি আর কিউ আছে, P/Q। এটা হচ্ছে প্রেজেন্টেজে বয়স অনুপাত 5:4। আর আজ থেকে 9 বছর আগে, মানে -9 বছর, যখন আজকে থেকে 9 বছর আগে অনুপাত ছিল কত? 2:1। কারণ কি? কিউ এর ডবল বলেছিল।
আচ্ছা প্রেজেন্ট এজে পি এর বয়স 5 ইউনিট, কি এর বয়স 4 ইউনিট, তাহলে দুজনের বয়সের সমষ্টি কত হবে 9 ইউনিট। তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি 9 ইউনিট হলো, তার মানে অ্যান্সার কি হবে 9 এর গুণিতক হবে। এবার অপশন টেস্ট করব, প্রথমটা 9 এর গুণিতক না, পরেরটা 9 এর গুণিতক না, তারপরটা 9 এর গুণিতক না, শুধুমাত্র 4 নম্বর অপশনটা 9 এর গুণিতক, তাহলে 4 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তোমরা করতে পারো। আরেকটা কিভাবে করতে পারি দেখো, মুছে দিই। দেখো 9 বছর আগে বয়স ছিল পি এর 2 ইউনিট আর কিউ এর ছিল 1 ইউনিট, আর এখন হয়েছে 5 ইউনিট আর 4 ইউনিট, তাহলে পি এর বয়স কত বেড়েছে, 2 থেকে 5 3 ইউনিট বেড়েছে, অথবা 1 থেকে 4 3 ইউনিট বেড়েছে। আর অরিজিনাল কি হয়েছে, এটা ছিল 9 বছর আগে উপরেরটা, আর নিচেরটা প্রেজেন্ট, তাহলে 9 বছর আগে থেকে এখন বয়স কত বেড়েছে, 9 বছরই বেড়েছে। তাহলে বলতে পারি আমরা যে 3 ইউনিট, এটা মানে 9 বছর, তাহলে 1 ইউনিট মানে কত 3 বছর, 3 তিরিকে 9। প্রেজেন্টে পি এর বয়স 5 ইউনিট, কি এর বয়স 4 ইউনিট, দুজনের বয়সের সমষ্টি 5 আর 4 9 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 3 বছর হয়, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে 3 নং 27 বছর। তাহলে অ্যান্সার 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? আই থিঙ্ক সবার ক্লিয়ার আছে। তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। ওকে দেখো, এটা তোমাদের সিম্পলিফিকেশন আছে, একদম বেসিক সিম্পলিফিকেশন করো, কিন্তু হয়তো অনেকের ক্যালকুলেশনটা বড় হতে পারে, সেই জন্য আমি এটাকে ছোট করে করাচ্ছি। ওকে দেখো, ফার্স্টে আছে 2/7, লিখে দিচ্ছি 2/7, তারপরে আছে 19/5, 19/5, তারপরে আছে -2.4, -2.4, তারপরে আছে প্লাস 4.8 ডিভাইডেড 2.4 এর আমার হোল স্কোয়ার আছে। আচ্ছা দুটো ঘরের থেকে আমি দশমিক দশমিক তুলে দিতে পারি। আচ্ছা 24 দুগুণি কত 48, তাহলে কাটাকাটি করলে উপরে 2 চলে আসলো। তাহলে এখান থেকে আবার সলভ করি, 2/7 প্লাস 19/5 মাইনাস 2.4কে যদি আমি দশমিকটাকে তুলে দিই, নিচে আমার 10 চলে আসে, ওপরে দশমিকটা চলে যায়। ওকে প্লাস এখানে 2 ছিল, তাহলে 2 স্কোয়ার। আচ্ছা 2 স্কোয়ার মানে একবারে 4 লিখে দিই। 24/10, তো 2 দিয়ে কাটলে 12 দুগুণি 24, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তাহলে 12/5, 12/5। ক্লিয়ার? এবার আমরা সলভ করব, নিচে কি কি আছে লসাগু করব, নিচে 5 আছে আর 7 আছে, 5 7 35, প্রথমটা 7 আছে, তাহলে 5 7 35, 5 5 দুগুণি 10, যোগ 5 7 35, তাহলে 7 হলো 7 19, 19 1 19, 19 দুগুণি 38, 3 19 57, 4 19 76, 5 19 95, 6 19 114, 7 19 133, মাইনাস 5 দিয়ে 5 7 35, 7 12 84, প্লাস 4 গুণ 35, 35 দুগুণি 70, 70 দুগুণি 140, সমান সমান। এবার যোগ করি, আর শুধু 84টা মাইনাস আছে, তাহলে 140 আছে, 133 আছে, 10 আছে, 3 4 আর 3 7 আর 1 8, এটা 2 283, 283 থেকে আমি 84 মাইনাস করব বাই 35, 283 থেকে 83 মাইনাস করলে 200, তার থেকেও এক বেশি মাইনাস করছে, তাহলে 199/35। তাহলে সঠিক উত্তর কোনটা, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা যদি ক্লাসটা করে ভালো লাগে, অবশ্যই বলবো সবাইকে ক্লাসটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি বস্তু 15 মিটার ভ্রমণ করে 4 সেকেন্ডে এবং তারপরে আরো 16 মিটার ভ্রমণ করে 2 সেকেন্ডে, বস্তুটির গড় দ্রুতি কত? আচ্ছা দ্রুতি মানে কি, দ্রুতি মানে স্পিড, দ্রুতি মানে স্পিড আমাদের। ওকে, তাহলে দ্রুতির একক কি হবে, হয় মিটার পার সেকেন্ড হবে বা কিলোমিটার পার ঘন্টা হবে। ঠিক আছে, প্রথম অপশনে মিটার আছে, হবে না কারণ একক আলাদা, লাস্টের অপশনে সেকেন্ড আছে, হবে না একক আলাদা, হয় 2 নাম্বার অপশন হবে অথবা 3 নাম্বার অপশন হবে। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো গড় দ্রুতি বলেছে, আচ্ছা গড় দ্রুতি বা গড় গতিবেগ মানে কি বোঝায়, অ্যাভারেজ যদি স্পিড বের করি সেটা টোটাল ডিস্টেন্স বাই আমাদের টোটাল টাইম বোঝায়। টোটাল ডিস্টেন্স প্রথমে 15 মিটার ভ্রমণ করেছে, পরে আবার 16 মিটার ভ্রমণ করেছে, ডিভাইডেড টোটাল টাইম প্রথমে 4 সেকেন্ডে ভ্রমণ করেছে, পরে 2 সেকেন্ডে ভ্রমণ করেছে। ওপরটা 6 5 11, 1 1 2 1 3, 31 বাই কত 4 আর 2 6, 31/6, এটাকে যদি আমি মানে ভাগ করি 5 6 30, 1 নামলো, দশমিক দিয়ে 0 নামালাম, 6 1 6 নামলো, দিয়ে 4 নামলো, 6 6 36, তাহলে 4 আবার আছে, মানে এরকম চলতেই থাকবে, মানে অ্যাপ্রক্সিমেটলি আমি 5.17 মিটার পার সেকেন্ড বলতে পারি। তাহলে এটা কোন অপশানে আছে, 2 নাম্বার অপশানে আছে, তাহলে 2 নাম্বার অপশানটা কারেক্ট অ্যান্সার, যে বস্তুটির গড় দ্রুতি কত হবে 5.17 মিটার পার সেকেন্ড। দেখো ক্লিয়ার আছে? চলো তাহলে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি 60 এর থেকে 40% কম?
আচ্ছা, নিচের কোনটি 60-এর থেকে 40% কম বলেছে? কোনো একটা সংখ্যা 100% যদি একটা সংখ্যা তার থেকে 40% কম মানে কি? অ্যান্সারটা 60% হবে। কোনো একটা সংখ্যা তোমাকে যদি বলে এর থেকে 40% কম কোনটা, তাহলে যেটা ওই সংখ্যাটার 60% সেটাই তো ওই সংখ্যার থেকে 40% কম। এইটুকুনি ক্লিয়ার আছে? কোনো সংখ্যার 40% কম মানে কি বোঝায়? যে ওই সংখ্যার 60%, কারণ সেই সংখ্যাটা যদি 60% করি তাহলেই তো বলতে পারি যে ওই 60% যে ভ্যালুটা সেটা পুরো সংখ্যাটার 40% কম। তাহলে বের কি করতে হবে? 60-এর 60-র 40% বাদ দিয়ে 60% বের করতে হবে, তাই বললাম। তাহলে 0 0 0 0 কেটে গেল, 6 6 কত? 36। তাহলে অ্যান্সার কোনটা? 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, তার মানে কি পেলাম? 36 যে সংখ্যাটা সেটা 60-এর থেকে 40% কম। ওকে, তাহলে ব্যাক ক্যালকুলেশনের জন্য এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তাও আমি ক্যালকুলেশনের জন্য বলছি 60-এর আগে 40% বের করি। 60-এর 40% 0 0 0 0 4 6 24। আমাকে বের করতে হবে 60-এর থেকে কোন অপশনটা 24 কম। তাহলে কি করব? 60-এর থেকে 24 মাইনাস করব। তাহলে এটা 6, এটা 3, এটা 3 হয়ে গেল 36। তাহলে 36টা 60-এর থেকে 40% কম, সেটাকেই একবারে আমি কি করে করব? যে 60-এর 60% বের করব। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? রাজু 689 টাকায় একটি ওয়াশিং মেশিন বিক্রি করে এবং 6% মুনাফা অর্জন করে, তাহলে ওয়াশিং মেশিনের ক্রয় মূল্য কত? দেখো, যদি ধরে নিই ওয়াশিং মেশিনের ক্রয় মূল্য 100 ইউনিট টাকা, তাহলে তার 6% লাভ করতে ক টাকায় জিনিসটাকে বিক্রি করতে হবে? 106 টাকায় জিনিসটাকে বিক্রি করতে হবে। যদি ওয়াশিং মেশিনটার ক্রয় মূল্য 100 ইউনিট টাকা হয়, সে যদি 6% লাভ করতে চায় তাহলে নিশ্চয়ই 106 টাকায় বিক্রি করতে হবে, মানে 106 ইউনিটে বিক্রি করতে হবে। আর কোশ্চেনে বলেছে 689 রুপিসে সে বিক্রি করেছে, তার মানে বলতে পারি 106 যে ইউনিট, 106 ইউনিটের ভ্যালুই আমাদের 689। তাহলে এক ইউনিটের ভ্যালু কত? 689 বাই 106। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 100 ইউনিট আমি কি ধরেছিলাম? বস্তুটির ক্রয় মূল্য। আচ্ছা, বাঁ দিকে করছি, হ্যাঁ, কাটাকাটি করতে সুবিধা হবে। 100 ইউনিটের ভ্যালু কত? 689 বাই আমার কত? 106 ইন্টু আমার কত? 100%, না পার্সেন্ট না, সরি, 100 ইউনিটই আমি ধরেছিলাম, এত টাকা আমার। দেখো এইটুকুনি বুঝতে পেরেছো? 106 ইউনিটের ভ্যালু 689, এক ইউনিটের ভ্যালু ওটা, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 689 ডিভাইডেড বাই 106 ইন্টু 100। ওকে, এবার তাহলে কাটাকাটি করব। কি দিয়ে করি? যদি 2 দিয়ে করি, 5 দুগুনি 10, 3 দুগুনি 6, 2 দিয়ে করলে 50 দুগুনি 100। 689 এটাকে যদি 53 দিয়ে কাটি, 53 দিয়ে কাটলে 53 দিয়ে যদি আমি 689কে কাটাকাটি করি, 53 53, এটা চলে আসে 5, এটা 1, এটা 9, তাহলে 3 তিরিককে 9, 3 5 15, 3 বারে চলে গেল, তাহলে 13 অ্যান্সার। এটা কাটলে এটা 13 হচ্ছে। তাহলে 13 গুণ 50, 5 13 65, মানে 650 টাকা। তাহলে ওয়াশিং মেশিনটার ক্রয় মূল্য কত হয়ে গেল? 650 টাকা, মানে 3 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? 14 সেন্টিমিটার ব্যাস এবং 24 সেন্টিমিটার উচ্চতার একটি শঙ্কু 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের ওপরে স্থাপন করা হলো, সমগ্র আকৃতিটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই কোশ্চেনটা আমি একটা লাইভ ক্লাসে করিয়েছিলাম, তোমাদের ডাউট ছিল, বুঝতে অনেকে পারোনি, সেই জন্য আবার আমি এই কোশ্চেনটা গ্রুপ ডি সিরিজে এনেছি। ওকে, এটা গ্রুপ ডিরই কোশ্চেন, তো এই জন্য এই সিরিজেই এনেছি। দেখো, একটা ভালো করে কথা বলছি, একটা আমার কি ঘনক আছে, এটা আমার ঘনক আছে। আচ্ছা, ঘনক ঠনক বাদ দিচ্ছি, আচ্ছা না না আগে বলেই নি। একটা ঘনক এরকম আছে, তার ওপরে আমার একটা যদি এরকম করে আমি শঙ্কু বসাই, পুরোটা নাও হতে পারে, ধরো একটু কম জায়গা জুড়ে আছে শঙ্কুটা, এরকম একটা ইয়ে দিয়ে এরকম একটা শঙ্কু যদি বসাই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি বোঝাচ্ছে? এইটার সমগ্র তলের ক্ষেত্রফল আর এইটার সমগ্র তলের ক্ষেত্রফলের সমষ্টি তো, কিন্তু সেটা হয় না। কেন হয় না? কারণ শঙ্কু যখন বসেছে, শঙ্কুর যে ভূমির যে ক্ষেত্রফলটা সেটা তো চাপা পড়ে গেছে, সেটা তো সমগ্র তলের মধ্যে পড়ছে না। তুমি একটা ধরো কি বলবো, একটা টোপর, শঙ্কু মানে একটা টোপর, ধরো একটা বরের টোপর তুমি একটা টেবিলের উপর রেখেছো, দিয়ে তুমি যখন সমগ্র তলের ক্ষেত্রফলটা কি করবা? শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা নেবা, আর যেটা টেবিলের যে ক্ষেত্রফল সেটার থেকেও যেটা শঙ্কুর ভূমির যে ক্ষেত্রফল সেটা মাইনাস করলে সমগ্র তলের ক্ষেত্রফল বেরোয়। বা অত কিছু বোঝানোর দরকার নেই, আমি ওটা পরে বোঝাচ্ছি একটু পরে। বেসিক্যালি কি, যখন তোমার শঙ্কুটাকে টেবিলে রাখছো, শঙ্কুর ভূমিটা কি তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, তাহলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলেও সেটা ইনক্লুড হবে না, তাহলে সেটা বাদ দেবো। আমরা কি নেবো? আমরা নেবো শঙ্কুর শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হয়, তাহলে আমাকে এলটা বের করতে হবে।
এলটা কি করে বের করব? একটা শঙ্কু এরকম আছে, তার এখানে উচ্চতাটা কত বলে দিয়েছে? উচ্চতাটা বলেছে 24 সেন্টিমিটার। আর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাস বলেছে 14 সেন্টিমিটার। যদি ব্যাস 14 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ 7 হবে, এটা 7 এটা 7। তাহলে এই এল এটা কি করে বের করব? এল সমান সমান, এলটা কি অতিভুজ হয়ে গেল, অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার মানে 24 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 7 স্কোয়ার সমান সমান রুট ওভার 24 স্কোয়ার 576 হয় প্লাস 7 স্কোয়ার 49 হয়, যোগ করলে কত হচ্ছে? 576। তো 576-এর সাথে 50 যোগ করবো, 7 5 12, তাহলে 626। আর এক বেশি যোগ করেছিলাম 49, 50 যোগ করেছিলাম 49 থেকে, তাহলে 625, 625 বর্গমূল করলে 25 হয়। তাহলে এলটা পেয়ে গেলাম আমি 25, এটা মুছে দিচ্ছি, এখানটা এলটা মুছে আমি 25 করে দিলাম। তাহলে 500 তলের ক্ষেত্রফল কি হবে? পাই আর এল, পাই আর এল, পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 7, এল মানে হচ্ছে 25। 7 7 কেটে গেল, 25 দুগুণি 50, হাতে 5, 25 দুগুণি 50, আর 5 55। এত কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার ঘনক যে আছে, ঘনকের আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব। ঘনকের কি কনসেপ্ট বলেছে? 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক। তাহলে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে একটা তলের ক্ষেত্রফল কত? 14 স্কোয়ার। তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত? 6 × 14 স্কোয়ার। ঘনকের 6টা তল হয়, একটা তলের ক্ষেত্রফল যদি 14 স্কোয়ার হয় তাহলে সমগ্র তল মানে কি? 6টা তলের ক্ষেত্রফল করব। তাহলে 6 × 14 স্কোয়ার কত হচ্ছে? 14 স্কোয়ার 196। তাহলে 6 6 36, 3 6 6 9 54, 55 56 57, হাতে থাকে 5, 7 6 7 8 9 10 11 হলো। এবার দেখো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি? আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলও পেয়ে গেলাম, আবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলও পেয়ে গেলাম। তাহলে পুরো যে আকৃতিটা তৈরি হচ্ছে, পুরো আকৃতি না, হ্যাঁ সমগ্র যে আকৃতিটা মানে শঙ্কু, সরি কি হচ্ছে নিচে? ঘনক, ঘনকের উপর শঙ্কু বসে রয়েছে, এই পুরো আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? দুটো যোগ করব, 1176 550। তাহলে 6 7 5 12, 1 5 আর 6 1 7 1, 1726। এটা কিন্তু অ্যান্সার না। 1726 অপশানে আছে, হ্যাঁ এটা কিন্তু আমাদের অ্যান্সার না। কেন না? আমি একটা কথা বলেছিলাম, ধরো এটা হচ্ছে আমাদের ঘনকের উপরিতলটা, এর ওপর আমি এরকম করে শঙ্কুটা বসিয়েছি। তাহলে এই যে জায়গাটা বসিয়েছি সেটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না। এই জায়গাটা কি? এই জায়গাটা শঙ্কুর ভূমির ব্যাস, ভূমির ক্ষেত্রফল। তাহলে এই জায়গাটা তো আমি দেখতেই পাচ্ছি না, তাহলে এই জায়গাটা আমাদের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলও আসবে না। তাহলে এটাকে আমাকে মাইনাস করতে হবে। কেন মাইনাস করব? কারণ আমি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করেছি যখন, এই তলটাকে পুরোটাকে ইনক্লুড করেছি, কিন্তু এই মাঝের যে ভূমির যে ক্ষেত্রফলটা শঙ্কুর, সেটা মাইনাস করব। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। পাই হচ্ছে 22/7, আর কত ছিল? 7 × 7, 7 7 কেটে গেলাম, 7 দুগুণি 14, 1 7 দুগুণি 14 কে 15। তাহলে 1726 থেকে 154 আমরা মাইনাস করব। 4 আর 2 6, 7 5 12, 5 1, 1572। তাহলে 1572 মানে কোনটা? 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো? সমগ্র আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে গেল 1572 বর্গ সেন্টিমিটার। কোনো রকম যদি আজকেও ডাউট থাকে আমাকে ডেফিনেটলি ভাবে কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেবো। কিন্তু কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রুপ ডিতে আসার জন্য, গ্রুপ ডি এনটিপিসি দ্রুত আসার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, না বুঝতে পারলে অবশ্যই বলো, ঠিক আছে? ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি ব্যাংকে দীপা 6250 টাকা জমা দেন, সেই টাকাটি বার্ষিক চক্রবৃদ্ধি হারে 2 বছরে 7840 টাকা হয়, তাহলে সুদের হার কত হবে? দেখো আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস রেট অফ পার্সেন্ট ডিভাইডেড 100, পাওয়ারে কি 2 বছর বলেছে 2 সমান সমান আমাদের অ্যামাউন্ট। এটা আমাদের ফর্মুলা। এখান থেকে যদি সলভ করি 100 প্লাস r/100 তার হোল স্কোয়ার, আর প্রিন্সিপালটাকে ডান দিকে নিয়ে গেলে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল হয়ে গেল। এবার অ্যামাউন্ট কত আছে? অ্যামাউন্ট আছে 7840, আর প্রিন্সিপাল আছে 6250। 0 0 কেটে দিলে হচ্ছে 784/6000, 625। এবার বাঁ দিকে যে স্কোয়ারটা আছে এটা যদি আমি ওই দিকে নিয়ে যাই তাহলে রুট ওভার হয়ে যায়। তাহলে 100 প্লাস r/100 এটা সমান সমান কত হচ্ছে? রুট ওভার 784/625। এটা ভাঙালে কত হচ্ছে? 28 বাই আমার 25, তাই তো? 28 মানে 28 স্কোয়ার হচ্ছে 784, 25, হ্যাঁ হলো। ঠিক আছে, এবার পরের পাতায় করছি। 100 প্লাস r/100 সমান সমান 28 বাই 25, 25 দিয়ে করলে 4 25 100, তাহলে 100 প্লাস r সমান সমান 4 × 28 মানে কত? 4টা 32, 3 4 2 9 10 11, 112। 100 সাথে r যোগ করে আমি 112 পেয়েছি, তাহলে r এর ভ্যালু কত? 12।
তাহলে অ্যান্সার সুদের হার কত হয়ে গেল 12%, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এটা আমাদের বড় প্রসেস গেল। এখান থেকে আমি যদি ছোট প্রসেসে করি, একবার আমি কি করে করব, দেখো তোমরা অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল করো সব সময়, যে কোনো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল করো। অ্যামাউন্ট আছে 7,840, 7,840 ডিভাইডেড 6,250 প্রিন্সিপাল। যেহেতু 2 বছর বলেছে, 2 বছর বললে রুট ওভার করে দাও, 3 বছর বললে পাওয়ারে 1/3 করে দাও, মানে কিউব রুট এটা করে দাও, 4 বছর পড়লে 1/4 করে দাও, যত বছর বলবে পাওয়ারে 1/, সেটা করে দেবো। মানে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল যদি ধরো 10 বছর বলেছে, পাওয়ারে 1/10 এরকম করে দেবো। যদিও বলবে না এত বড়, তাও বলে রাখলাম। তাহলে এখান থেকে করলে কত হচ্ছে, 0 0 কেটে গেল, 28/25। মানে কি, মানে 25 টাকা আমি যদি কোথাও টাকা ইনভেস্ট করি, 1 বছর আমি 28 টাকা ফেরত পাবো। কোনো চক্রবৃদ্ধি সুদে কোনো ব্যাংকে আমি যদি 25 টাকা ইনভেস্ট করি, 1 বছরে আমি 28 টাকা পাবো। তাহলে ক টাকা সুদ পাচ্ছি, বছরে 3 টাকা। কতর মধ্যে, 25-এর মধ্যে, শতকরা কত, ইন্টু 100%। তাহলে 25 করলে 4 25 100, 3 4 কত 12, একবারে বেরিয়ে গেল 12%। ওকে, এটা তোমাদের পারফেক্ট নিয়ম। বাঁদিকেরটা বোঝার জন্য ঠিক আছে, প্রথমবার যদি কেউ বুঝতে চাও তাহলে এই ফর্মুলাটা একদম ঠিক আছে, কিন্তু যখন তোমরা বুঝে গেছো একটুখানি, তখন তোমরা ডান দিকেরটাই করলে অনেক টাইম বেঁচে যায় তোমাদের। ওকে, চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে 1640 টাকার 7.5% সরল সুদে 6 বছরের জন্য বিনিয়োগ করলে সরল সুদটি কত হবে। ওকে, দেখো 1640 টাকার এত পার্সেন্টে 6 বছর ইনভেস্ট করেছি, আমাকে সুদ জানতে চেয়েছে। তাহলে ইন্টারেস্ট সুদ সমান সমান PRT বাই 100। পি কত, প্রিন্সিপাল 1640, রেট অফ পার্সেন্ট কত 7.5%, ইন্টু টাইম কত 6 বছর, ডিভাইডেড 100 হয়ে গেল। দশমিকটা তুলে দিলাম, নিচে আমার 10 চলে আসলো, দশমিকটা মুছে দিই। 25 দিয়ে করলে 3 25 75, 25 দিয়ে করলে 4 25 100, আর কিছু দিয়ে কাটাকাটি যায়, এই জিরোর সাথে জিরো কেটে গেল। 4 দিয়ে যদি কাটিয়ে এটাকে, 4 4 16, 4 1 4, তাহলে 41 ইন্টু 3 ইন্টু 6, তাই তো হচ্ছে, 3 1 3, 3 4 12 ইন্টু 6, তাহলে 3 6 18, 1 6 2 12, 13 3 হাতে থাকে 1, 6 6 7, 738, ঠিক হলো তো। 6 12 72 আর 3 18, 72 73 600 738। ওকে, 738 মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো ক্লিয়ার আছে কোশ্চেনটা, বুঝতে পেরেছো, সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার পুরোপুরি। চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। নেক্সট কোশ্চেন দেখো 0.0236 এর মাথায় পৌনঃপুনিক বা বার আছে, এর সরলতম আকারে স্বাভাবিক ভগ্নাংশ কত হবে। এবার দেখো দশমিক বাদ দিয়ে যা আছে পুরো লিখে দাও। ফার্স্টে 0 পয়েন্ট বাদ দিয়ে দিলাম 0, প্রথম জিরোর কোনো দাম নেই, 236 থেকে মাইনাস করব পৌনঃপুনিক বাদ দিয়ে কোন সংখ্যাটা রয়েছে। প্রথমে 002 মানে শুধু 2 রয়েছে, ডিভাইডেড কটার মাথায় পৌনঃপুনিক আছে 36, দুটোর মাথায়, তাহলে ফার্স্টে দুটো নয়। আর দশমিকের পরে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, দুটো, এই যে 02, তাহলে দুটো 0, এটা অ্যান্সার। তাহলে কত 234/9900। কত দিয়ে করবো, কত দিয়ে কাটাকাটি, 9 দিয়ে করি, 9 দুগুণে 18, 6 নং 54, 9 দিয়ে 11, এটা 2 দিয়ে করলে 13 দুগুণে 26, 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 550। তাহলে অ্যান্সার 13/550। 13/550 কোথায় আছে, 1 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার, 13/550। চলো নেক্সট কোশ্চেন। একটি ফার্মে পুরুষ কর্মীদের গড় বেতন 5,200 টাকা, মহিলা কর্মীদের গড় বেতন 4,200 টাকা। সকল কর্মচারীর গড় বেতন 5,000 টাকা হলে ওই ফার্মে পুরুষ কর্মচারীদের সংখ্যা কত শতাংশ। ওকে, ফার্স্টে মেল, এটা ফিমেল। মেলদের বেতন কত 5,200, ফিমেলদের বেতন কত 4,200, আর অ্যাভারেজ কত টোটাল 5,000। অ্যালিগেশন ইউজ করব, কত 5,000 থেকে এটা বাদ দিলে 800, আর এটা বাদ দিলে 200, ঠিক আছে, ইস্টু করি। এটা 200 দিয়ে কাটাকাটি করলে এটা 4 বেরোচ্ছে, 200 দিয়ে কাটাকাটি করলে 1 বেরোচ্ছে। মানে ওই ফার্মে যদি 4 জন পুরুষ থাকে তাহলে একটা মহিলা আছে, মানে একজন মহিলা আছে। টোটাল পুরুষ আর মহিলা মিলে কতজন হচ্ছে, 4 আর 5 জন। 5 জনের মধ্যে 4 জন আমার পুরুষ, তাহলে 4 শতকরা কত ইন্টু 100%। 5-এর মধ্যে 4 জন মানে 4/5, শতকরা কত ইন্টু 100। 5 দিয়ে করলে 5 দুগুণে 10 20, তাহলে 4 দুগুণে 80, 80% আমার কি পুরুষ আছে, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছি কি, একটা সিম্পলিফিকেশন আছে, চলো ট্রাই করো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা আছে 30/5, 30কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30 হয়, 6 হয়ে গেল এটা। তাহলে থার্ড ব্র্যাকেটে ফার্স্টে 6 ইন্টু, এবার আমরা এখানটা একটু সলভ করি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 30/6 মানে 5 6 30, যোগ 19 আছে, 19-এর পরে গুণ 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, হয়ে গেল। 19 1 19 হয়, তাহলে এই একটার কোনো দাম নেই। 19 আর 5 কত হচ্ছে, 19 আর 5 24 হচ্ছে, আর ফার্স্টে 6 আছে গুণ।
গুণ করলে 4 6 24, 2 6 2 12 13 14 144। তাহলে সঠিক উত্তর 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে হাফ, 2/5, 4/7 এবং 6/17 এর লসাগু বের করতে বলেছে। আচ্ছা 1/2, 2/5, 4/7 আর কি 6/17। যখন এদের লসাগু বের করতে বলবে, কোনো ভগ্নাংশের যখন লসাগু বের করতে বলবে, আমরা লবগুলোর লসাগু বের করব, হরগুলোর গসাগু বের করব। মানে যেটা জানতে চাইবে, যদি লসাগু জানতে চায় উপরেরটা লসাগু করব, নিচেরটার গসাগু করব। যদি ভগ্নাংশের গসাগু জানতে চায় তাহলে লবগুলোর গসাগু করব, অপোজিটটা মানে নিচেরটার হরগুলোর লসাগু করব। যেটা জানতে চাইবে ওপরেরটা সেটা করব, অপোজিটটা নিচে করব। ক্লিয়ার? তাহলে ওপরে 1 2 4 6 এদের যদি লসাগু করি কত হবে? 6 2 12। আর নিচে 2 5 7 17 এদের লসাগু করলে কত হবে? গসাগু করলে কত হবে? এরা হচ্ছে 2 5 7 17 সবকটা তো প্রাইম নাম্বার, তাহলে গসাগু 1 হবে। তাহলে অ্যান্সার 12 আমাদের লসাগু, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বর্তমানে মা ও ছেলের বয়সের পার্থক্য 30 বছর। 15 বছর আগে মায়ের বয়স তখন ছেলের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে মায়ের বর্তমান বয়স কত? প্রেজেন্ট এজে বলেছে মা আর ছেলের বয়সের পার্থক্য 30 বছর। ওকে, 15 বছর আগে দ্বিগুণ ছিল, তাহলে 15 বছর আগে প্রেজেন্টের থেকে -15 বছর যখন, তখন মাদারের বয়স ছিল 2 ইউনিট আর সনের বয়স ছিল 1 ইউনিট। ওকে, যদি 15 বছর আগে বা মা আর ছেলের বয়সের পার্থক্য 30 বছর হয়, এখান থেকে দেখে কি বুঝতে পারছো? 2 আর 1 এর মধ্যে ডিফারেন্স 1 ইউনিট, তাহলে এই 1 এর ভ্যালুই আমার 30 বছর। বর্তমানে মা ছেলের বয়সের পার্থক্য আর 15 বছর আগে মা আর ছেলের বয়সের পার্থক্য তো সবসময় সেম হবে, পার্থক্য তো কোনো চেঞ্জ হয় না। তাহলে যখন 15 বছর আগে ওদের পার্থক্য 1 ইউনিট ছিল, সেটা আমি বলতে পারি 1 এর ভ্যালু 30। যদি 1 এর ভ্যালু 30 হয় তাহলে 2 এর ভ্যালু কত হবে? 30 2 60। আর 2টা কার ভ্যালু ছিল? এই যে মায়ের বয়স। কখন? আজ থেকে 15 বছর আগে। তাহলে 15 বছর আগে মায়ের বয়স কত ছিল? 60 বছর। তাহলে বর্তমানে মায়ের বয়স কত হবে? 60 এর সাথে 15 যোগ করে দেবো, তাহলে 75 আমাদের কারেক্ট অ্যান্সার। মানে কোনটা? 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। মায়ের বর্তমান বয়স হয়ে গেল 75 বছর। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটা সিম্পলিফিকেশন আছে, চলো সিম্পলিফিকেশনে দেখবো। সবার আগে আমরা কিসের কাজ করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ওকে, তাহলে 15 গুণ 3 যেরকম আছে রেখে দিলাম, -9 রেখে দিলাম, গুণ 5 স্কোয়ারকে 5 দিয়ে ভাগ। 5 স্কোয়ার মানে 5 5 25, তাকে 5 দিয়ে ভাগ করলে শুধু 5ই হয়, 5 দিয়ে ভাগ করলে 5 হয়। ভাগ আমার 5 আছে, ভাগ আমার কি আছে? 1/3। আচ্ছা 1/3 মানে 1/3। ওকে, যোগ আমার 10 আছে, ঠিক আছে রেখে দিলাম। এবার কি করব? এবার আচ্ছা 15কে 3 দিয়ে গুণ করো, 3 15 45, মাইনাস 9 গুণ 5 আছে, ভাগ আমার 5 আছে, তো এটাকে উল্টে দিলাম 1/5 করে দিলাম গুণ আকারে। আবার ভাগ 1/3 আছে, তাহলে গুণ করে উল্টে দিলাম 3 হয়ে গেল। ওকে, প্লাস আমার 10 হয়ে গেল। 5 দিয়ে কাটলে 5 5 কেটে গেল, তাহলে 45 মাইনাস 3 নং 27 প্লাস আমার 10 হয়ে গেল, সমান 45 থেকে 27 মাইনাস করলে কত হয়? 27 28 29 30 31 32 33 34 35 আর 45 মানে 18 প্লাস 10 আমার কত হয়ে গেল? 28, মানে অ্যান্সার 28 মানে 3 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা। আর না বুঝতে পারলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, যে কোশ্চেন নাম্বারটা মেনশন করে জাস্ট কমেন্টে জানাবে যে বুঝেছো কি বোঝোনি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? 5% সরল সুদে 4 বছরের জন্য বিনিয়োগ করা অর্থ মেয়াদ পূর্তিতে 150 টাকা হয়ে যায়, তাহলে বিনিয়োগকৃত পরিমাণ নির্ণয় করো। মানে আমি কিছু টাকা বিনিয়োগকৃত পরিমাণ মানে কি, কিছু টাকা আমি ইনভেস্ট করেছি, সেটা যদি আমি 4 বছরের জন্য বার্ষিক 5% সরল সুদে ইনভেস্ট করি, তাহলে আমি মেয়াদ পূর্তিতে এত টাকা ফেরত পাবো। মানে কি, সুদে আসলে আমি 150 টাকা ফেরত পাবো। সুদে আসলে যদি 150 টাকা ফেরত পাই, তার মানে কি আসলটা আমার অবশ্যই 150 থেকে ছোট হতে হবে। তুমি কিছু ইনভেস্ট করলা, তার উপরে সুদ পেলা, তাহলে সুদটা তো তোমার বড় হবে, যা ইনভেস্ট করছো তার থেকে বড় হবে, তাহলে ইনভেস্টমেন্টটা অবশ্যই ছোট হতে হবে। এবার যদি আমরা অপশন টেস্ট করি, 180 150 থেকে বড় হবে না, 175 150 থেকে বড় হবে না, হতে পারে 2 নাম্বার অপশন অথবা 3 নাম্বার অপশন। ঠিক আছে, আচ্ছা আমি যদি 5% বার্ষিক সুদ পাই, তাহলে 4 বছরে কত টাকা সুদ পাবো? 5% ইন্টু 4, তাহলে 4 5 20% সুদ পাবো। এইটুকুনি বুঝতে পেরেছো? যদি আমি বার্ষিক 5% সরল সুদে কোথাও ইনভেস্ট করি 4 বছরের জন্য, তাহলে 4 বছরে মোট মিলে আমি কত সুদ পাবো? 20% সুদ পাবো। আচ্ছা মূলধন আমার সবসময় 100% হয়, তাহলে 100% মূলধনের ওপর আমি 20% সুদ পাচ্ছি, তাহলে টোটাল সুদে আসলে আমি 120% ফেরত পাবো।
এইটুকুনি ক্লিয়ার? তাহলে ধরি আমি এক্স টাকা ইনভেস্ট করেছিলাম, যদি এক্স টাকা আমি ইনভেস্ট করি তাহলে ফেরত কত পাবো? এক্স এর 120% টাকা ফেরত পাবো, তাই তো? এটা সমান সমান আমাদের 150 টাকা বলে দিয়েছে। এবার কাটাকাটি করব, 0 0, 2 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 6 দুগুনি 12, 6 দিয়ে করলে 6 দুগুনি 12, 30, 5 6 30। তাহলে x সমান সমান নিচের 5টা ওদিকে গেলে গুণ হয়ে যায়, তাহলে 5 25 কত? 125 টাকা। তাহলে বিনিয়োগ করেছিলাম আমি 125 টাকা, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন আর ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0 হয় এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 36 হয়, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড এর মান কত হবে? দেখো, অবশ্যই ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু ট্রাই করো প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার যদি হোল স্কোয়ার করি, এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। এইটুকুনির মান আমাকে 0 প্রথম লাইনে বলেছে, তাহলে 0 স্কোয়ার 0ই হয়, সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান আমাকে 36 দিয়েছে, দেখতে পাচ্ছ 36, প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস আমার এক্স জেড আছে। আচ্ছা, এই যে 36টা এটা পজিটিভ, যদি এটা আমি ইজিক্যাল টুর বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি নেগেটিভ হয়ে যাবে, তাহলে -36 সমান সমান 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড হয়ে গেল। তাহলে 2 দিয়ে যদি আমি 36কে কাটাকাটি, দরকার নেই কাটাকাটি করা, তাহলে 2টাকে আমি এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে গেল, তাহলে 2টাকে আমি নিয়ে এসে বাই করে দিলাম। এবার 2 দিয়ে যদি 36কে কাটি কত হবে? 18 দুগুণি 36, তাহলে -18 হয়ে গেল, এটা কাটাকাটি করলে 18, যেহেতু মাইনাস আছে মাইনাস। আমাকে এইটার মানই জানতে চেয়েছে ডান দিকেরটা, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড এর মান কত? কত পেলাম মান? -18, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটি সাইকেল সংস্থা একদিনে 2টি ব্র্যান্ডের সাইকেল বিক্রি করে মোট 6000 টাকা লাভ করে বা 6000 টাকা মুনাফা করে। ওকে, যদি এক ব্র্যান্ডের সাইকেল থেকে পাওয়া লাভের পরিমাণ মোট লাভের 45% হয়, তবে অন্য ব্র্যান্ডের সাইকেল বিক্রি করে কত পরিমাণ লাভ করেছে? আচ্ছা, আমি টোটাল কত লাভ করেছি? টোটাল আমি 6000 টাকা লাভ করেছি দুটো সাইকেল বিক্রি করে। এটা 1 নাম্বার সাইকেল, এটা 2 নাম্বার সাইকেল। বলেছে একটা সাইকেলে বিক্রি করে মোট লাভের 45% লাভ করে, তাহলে এটা যদি মোট লাভের 45% লাভ হয়, তাহলে আরেকটা বিক্রি করে কি মোট লাভের 55% লাভ করেছে। এইটুকুনি বুঝতে পেরেছো? একটা সাইকেল বিক্রি করে যদি মোট লাভের 45% লাভ করে, তাহলে অবশ্যই আরেকটা সাইকেল বিক্রি করে মোট লাভের 55% লাভ করবে। তাহলে 6000 টাকার 55% কত সেটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যায়। 0 0 0 0 কেটে গেল, 60-এর 0, 5 6 30-এর 0, হাতে থাকে 3, 5 6 30 আর 3 কত? 33, তাহলে 3300 টাকা, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। রুকসানা তার বাড়ি থেকে ঘন্টায় 6 কিলোমিটার গতিতে শহরে গিয়েছিল। এটা তার যদি হাউস হয়, এটা তাহলে একটা টাউন, মানে শহরে গিয়েছিল কততে, কত স্পিডে? 6 কিলোমিটার পার ঘন্টা গতিতে। হয়ে গেল। কিন্তু একই পথে সে একই পথ দিয়ে ঘন্টায় 5 কিমি গতিতে ফিরে আসে, টাউন থেকে আবার হাউসে চলে আসে কত গতিতে? 5 কিলোমিটার পার ঘন্টা গতিতে। হয়ে গেল। এই দ্বিমুখী যাত্রায়, মানে একবার গেছে এবং ফেরত এসে দুটো যাত্রায় মোট সময় নিয়েছিল 16.5 ঘন্টা। ওকে, তাহলে টোটাল আমার টাইম কত? 16.5 ঘন্টা। হয়ে গেল। তাহলে রুকসানা শহর থেকে কত দূরে থাকে, মানে রুকসানার বাড়ি আর শহরের মধ্যবর্তী দূরত্ব জানতে চেয়েছে। আচ্ছা, প্রথমে শহর থেকে বাড়ি না, প্রথমে বাড়ি থেকে শহরে গেছে 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, একই রাস্তা দিয়ে শহর থেকে আবার বাড়ি এসছে। তাহলে আমরা পড়েছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি x কিলোমিটার পার ঘন্টায় যায়, এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে x কিলোমিটার পার ঘন্টায় যায় এবং ফেরত যদি আসে y কিলোমিটার পার ঘন্টায়, তাহলে গড় গতিবেগ কি হয়ে যায়? 2xy বাই x প্লাস y। এটা আমাদের ফর্মুলা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এখানে। তাহলে গড় গতিবেগ হয়ে যাবে 2 ইন্টু 6 ইন্টু 5 ডিভাইডেড 6 প্লাস 5। তাহলে কত হলো? ওপরে 2 গুণ 6 গুণ 5 0 মাঝে রাখলাম, বাই 5 আর 6 11। এটা হয়ে গেল আমাদের কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড। তাহলে আমি যদি বের করি এই স্পিডে 16.5 ঘন্টায় কতটা ডিস্টেন্স গেছে, তাহলেই আমাদের শহর থেকে বাড়ির দূরত্ব পেয়ে যাব। তাহলে ডিস্টেন্স সমান সমান স্পিড 2 ইন্টু 6 ইন্টু 5
বাই 11 ইন্টু টাইম মানে 16.5। দশমিকটা তুলে দিয়ে নিচে 10 আনলাম, 11 দিয়ে কাটলে 11 একটা 11, 5 11 55। আর কি দিয়ে কাটবো, 2 দিয়ে যদি এটাকে কাটি 5 2 10, 5 দিয়ে কাটলে 3 5 15। তাহলে অ্যান্সার আসলো 6 গুণ 5 গুণ আমার 3, তাহলে 5 6 30, 3 30 90, 90 কিলোমিটার সে যাত্রা করেছে 90 কিলোমিটার। ওকে, এবার 90 তো অপশানে নেই, তাহলে কি হবে, সে টোটাল যাত্রা করেছে 90 কিলোমিটার। সে বাড়ি থেকে শহরে গেছে, আবার শহর থেকে বাড়ি এসছে একই রাস্তাতে, টোটাল 90 কিলোমিটার হয়েছে। তাহলে বাড়ি থেকে শহরের দূরত্ব কত, 90-এর অর্ধেক হবে। একই রাস্তা সে দুবার গেছে, একটা জায়গা থেকে এখানে গেছে, আবার সেখান থেকে ফেরত এসছে, মানে একই ডিস্টেন্স দুবার কভার করেছে। তাহলে দুবার কভার করার ফলে সে 90 কিলোমিটার ট্রাভেল করেছে। তাহলে একবারে কভার করলে কত হবে, 45 কিলোমিটার। তাহলে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর, বাড়ি থেকে শহরের দূরত্ব 45 কিলোমিটার। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। এটা ভালো করে কোশ্চেন ভালো করে পড়বে, এটা পড়ে অবশ্যই বলবো তোমরা সলভ করে তোমাদের কি অ্যান্সার হচ্ছে সেটা কমেন্ট আমাকে জানাও, কারণ এটাই ম্যাক্সিমাম লোকে ভুল করবে। ওকে, ফার্স্টে কি বলেছে, 3টে আমার কাছে ঝুড়ি আছে, একটা লাল মানে রেড দিয়ে ডিনোট করছি, সবুজ গ্রিন দিয়ে ডিনোট করছি, গোলাপি অরেঞ্জ দিয়ে ডিনোট করছি। বলেছে লাল ও সবুজ টোকেনের অনুপাত বা টোকেনই বলেছে, আচ্ছা ঝুড়ি না, একটি ঝুড়িতে কিছু লাল সবুজ ও গোলাপি টোকেন আছে। আচ্ছা, লাল আর সবুজ টোকেনের অনুপাত 5:11। তাহলে লালের নিচে 5 বসালাম আর সবুজের নিচে 11 বসালাম, হয়ে গেল। এইটুকুনি সবাই ঠিক করবে, এইটুকুনি কারোর প্রবলেম নেই। সেকেন্ড লাইনটা, গোলাপি ও লাল টোকেনের অনুপাত 7:15। গোলাপি ইস টু লাল মানে অরেঞ্জ ইস টু রেড, এটা হয়ে গেল 7:15। তাহলে আমি যদি রেড ইস টু অরেঞ্জ করি তাহলে ওটা 15:7 হবে। রেডের নিচে 17 বসালাম, অরেঞ্জের নিচে কত বসাবো, অরেঞ্জের নিচে 7 বসাবো, হয়ে গেল। দেখো 17 কেন, এটা 15 বসাবো, মিস্টেক। রেডের নিচে 15 বসালাম, অরেঞ্জের নিচে 7 বসালাম, হয়ে গেল। এইবার এখানটা রেড আছে 5, এখানে আছে 15, হতে পারে দুটো আলাদা জিনিস, হতে পারে না, তাহলে দুটোকেই সেম আনবো। তাহলে এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি পুরোটাকে, তাহলে সেম পেয়ে যাবো। তাহলে 3 5 15 ইন্টু 3 11 33। এইবার যদি আমি এই লাইনটা মুছেও দিই আমার কোনো চেঞ্জ হচ্ছে না, এটা 15 এটা 15 আছে, তাহলে নিচেও আমি 15:33:7 আমি করতেই পারি এখানটা। দেখো বুঝতে পেরেছো, 3টে ইকুয়েশন সমান হয়ে গেল। ওকে, এখান থেকে আমাকে বলেছে যে সবুজ ও গোলাপি টোকেনের অনুপাত কত। সবুজ মানে গ্রিন, গোলাপি মানে অরেঞ্জ, অনুপাত কি, এই যে 33:7 মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। যদি পি সমান সমান 36 মাইনাস 2, আচ্ছা এইটুকুনি সিম্পলিফিকেশন আছে। ওকে, এইটুকুনি না পুরোটা আছে, এতটা এটা হয়, তাহলে পি এর দ্বিগুণের মান কত। পি এর দ্বিগুণ মানে এই সিম্পলিফাইটা করে, এতটা যদি সিম্পলিফাই করে যেই মানটা বেরোবে সেটা পি এর মান। আমাকে পি এর দ্বিগুণ বলেছে, তাহলে পি এর ডবল করতে হবে। চলো সলভ করি, শুরু তো করি আগে। ফার্স্টে আছে 36, তারপরে আছে -2 ব্র্যাকেটে 20 আছে। এবার দেখো আমাদের কার কাজ আগে হয়, ভাগের কাজ না গুণের কাজ, আগে ভাগের কাজ হয়। 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 3। 3 লিখলাম, গুণ আমার 3 আছে, মাইনাস 2 2 4 যোগ আমার 10। আচ্ছা এটা 3 3কে 9 হয়, তাহলে কেটে আমি এখানটা 9 করে দিচ্ছি, সমান সমান 36 মাইনাস 2 ব্র্যাকেটে 20 প্লাস 9 থেকে 4 বাদ দিলে কত হয়, 5। 5 আর 4 9, তাহলে 5 অ্যান্সার হয়ে গেল, যোগ 10। 20 আর 5 25, তাহলে 36 মাইনাস 2 গুণ আমার 25, যদিও এটা গুণ হয় না, ব্র্যাকেট উঠে গেলে অফ হয়, ঠিক আছে, এটা অফের সম্পর্ক হয়, প্লাস 10। 36 আর এই 10 যোগ করলে 46 হচ্ছে, মাইনাস 25 দুগুণি 50 হচ্ছে, তাহলে 46 থেকে 50 বাদ দিলে -4। পি সমান সমান -4। আমাকে বলেছে পি এর দ্বিগুণ, পি এর দ্বিগুণ মানে যদি 2p করি ডান দিকেও 2 গুণ হবে, তাহলে 4 দুগুণি 8, -8 আমার সঠিক উত্তর। 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। একজন দোকানদার 6245কে 52 এর পরিবর্তে 62 দ্বারা গুণ করেছেন, তার উত্তরটি সঠিক উত্তরের চেয়ে কত বেশি। আচ্ছা, তার করার কথা ছিল কি, সঠিক উত্তরটা কি হওয়ার কথা ছিল, 6245 ইন্টু 52, এটা তার সঠিক উত্তর হওয়ার কথা ছিল। সে ভুল করে কি করেছে, 6245কে 62 দিয়ে গুণ করেছে। আমাকে বলেছে তার উত্তর, যেটা তার উত্তর বেরিয়েছে মানে ভুল উত্তরটা সঠিক উত্তরের থেকে কত বেশি। তাহলে ভুল উত্তর থেকে যদি আমি মাইনাস করে দিই সঠিক উত্তরটা, তাহলে অ্যান্সার পেয়ে যাব। দুটো থেকে 6245 কমন চলে আসে, তাহলে কি পড়ে থাকে, ব্র্যাকেটে 62 মাইনাস 52 সমান সমান 6245 ইন্টু 62 থেকে 52 বাদ দিলে 10 হয়,
তাহলে অ্যান্সার কত? ৬২,450। ৬,২৪৫, লাস্টে একটা জিরো বসে যাবে, তাহলে অ্যান্সার কোনটা? ১ নাম্বার অপশনটা সঠিক উত্তর। তার উত্তরটি সঠিক উত্তরের থেকে ৬,২৬২,৪৫০ বেশি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কট 5 ডিগ্রি, কট 15 ডিগ্রি, কট 30 ডিগ্রি, কট 75 ডিগ্রি, কট 85 ডিগ্রি, এর মান কত? ওকে চলো, কট 5 এর জায়গায় কট 5 রাখছি, কট 15 এর জায়গায় কট 15 রাখছি, কট 30 এর জায়গায় কট 30 রাখছি। এবার কট 75, কট 75 এটাকে লিখতে পারি কট 90 মাইনাস 15, আর কট 90 মাইনাস 15, সরি কস লিখলাম কেন, এটা কট, কট 90 মাইনাস 15 মানে tan 15 ডিগ্রি, তাই তো? দেখো এটা ক্লিয়ার আছে? তাহলে কট 75 মানেই আমাদের tan 15। এটা মুছে দিই, জায়গা লাগবে একটুখানি। আবার সেম আরেকভাবে কি করতে পারি, কট 85 আছে, তাহলে 90 থেকে কত কম? 5 কম, তাহলে এটা মানে tan 5 ডিগ্রি হলো। এবার কট 5 এর সাথে tan 5 কেটে যায়, মাল্টিপ্লাই হলে 1 হয়। এটা কট কেন, এটা সব জায়গায় কস কস লিখলাম কেন? সবগুলো কট, হ্যাঁ কট। কট 15 এর সাথে tan 15 কেটে যায়, পড়ে থাকে শুধু কট 30। এবার কথা, কট 30 এর মান কত বলো? কট 30 এর ভ্যালু আমাদের কত হবে? কট 30 এর ভ্যালু, tan 30 এর ভ্যালু 1/√3 হয়, তাহলে কট 30 ভ্যালু কত হবে? তার উল্টো, মানে শুধু √3 হবে। যদি পরীক্ষা হলে মনে না পড়ে, হতেই পারে পরীক্ষা হলে মনে পড়ছে না কট 30 এর মান কত, তাহলে কট মানে কি জানি? cos 30 বাই sin 30। cos 30 এর মান কত? √3/2। sin 30 এর মান কত? হাফ। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো √3। তাহলে সঠিক উত্তর 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে চলো আজকের ফাইনাল কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমরা আজকে করব। একটি ছাত্রাবাসে 35 দিনের জন্য 60 জন ব্যক্তির সংস্থান আছে, মানে খাবার আছে, ঠিক আছে। 10 দিন পর আরো 15 জন ব্যক্তি ছাত্রাবাসে আসে, পরিশিষ্ট সংস্থান একই হারে আর কতদিন স্থায়ী হবে? ওকে আচ্ছা, ফার্স্টে দেখো 35 দিনের 60 জনের ব্যক্তির সংস্থান আছে, তাহলে টোটাল আমার সংস্থান এতটা, 35 ইন্টু 60। বলেছে 10 দিন পর, 10 দিন পর আমার 60 জনের কয় দিনের সংস্থান হবে? 35 থেকে 10 কম হবে, 25 দিনের সংস্থান হবে। প্রথমে আমার টোটাল 60 জনের 35 দিনের সংস্থান ছিল একটা ছাত্রাবাসে, তাহলে 10 দিন যদি পেরিয়ে যায়, তাহলে বাকি আমার কতটা রয়েছে? 60 জনেরই সংস্থান রয়েছে, কিন্তু কয় দিনের হবে এখন? 25 দিনের হবে, কারণ 10 দিন পেরিয়ে গেছে। এই এখন এত সংস্থানটা কতজন চালাবে? আরো 15 জন ছাত্রাবাসে নতুন অ্যাড হয়েছে, তাহলে আগে 60 জন ছিল, এখন আরো 15 হয়েছে, তাহলে এখন 75 জন আছে। এই 75 জনের ওই পরিশিষ্ট সংস্থান কতদিন স্থায়ী হবে? ধরে নিচ্ছি এক্স দিন স্থায়ী হবে, তাহলে দুটো সেম হবে। টোটাল সংস্থান আমার ছিল 60 ইন্টু 25, এখন আমার মেম্বার আছে 75 জন, ধরে নিচ্ছি 75 জনের এক্স দিন সংস্থান হবে, তাহলে দুটো আমার টোটাল জিনিস সেম হলো, এই জন্য ইজিক্যাল টু করলাম। কাটাকাটি যদি করি, 25 দিয়ে করলে 3 25 75, 3 দিয়ে করলে 3 20 60, তাহলে এক্স সমান সমান 20। তাহলে সঠিক উত্তর 20 দিন স্থায়ী হবে, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে তো চলো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করে দেবে প্রত্যেকে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না হয়ে থাকো, অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই চ্যানেলে তোমরা চাইলে জয়েন করতে পারো। ওপরে দেখো এই যে ফর কুইজ বলে একটা জিনিস আছে, ওই লিঙ্কে যদি প্রেস করো তাহলে তোমাদের পরপর কুইজ চলে আসে, তো সেগুলো তোমরা টাইম অনুযায়ী অ্যাটেন্ড করতে পারবা। ওকে যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও তোমরা চাইলে আমাকে ফলো করে নিতে পারো। ঠিক আছে আজকের জন্য এইটুকুনি। প্রত্যেককে বলবো ক্লাসটাকে করে তোমাদের স্কোরটা অবশ্যই মেনশন করো, 50টার মধ্যে কতগুলো তোমরা ঠিক করতে পারলে সেটা মেনশন করো। নেগেটিভ মার্কিং এর কথা কোনো কিছু বলছি না, 50টার মধ্যে তুমি ধরো 40টা ঠিক করলা, তাহলে তোমাদের নাম্বার 40। র স্কোর বলেছি আমি, যে কতগুলো তোমাদের 50টার মধ্যে ঠিক হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি কোনো রকম কোশ্চেন নিয়ে ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যে শুধু কোশ্চেন নাম্বারটা মেনশন করে দেবে, যে ধরো এই ক্লাসের 13 নাম্বার কোশ্চেন ডাউট, 13 নাম্বার কোশ্চেনে ডাউট আছে, এইটুকুনি বলে দিও, নেক্সট ক্লাসে আমি ওটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা, টেক কেয়ার, বাই।